এই ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে ধাক্কা খেলি কেন? আমি কি আপনার সঙ্গে ইচ্ছে করে ধাক্কা খেয়েছি, নাকি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম আর তখনই আপনি সামনে এসে পড়লেন? তাই তো আপনার উপর করিয়েছি, এতে আমার দোষ কোথায়? আমি তোদের মতো ছেলেদের খুব ভালো করেই চিনি। তুই ইচ্ছে করে আমার উপর এসে পড়েছিস, এখন আবার মিথ্যা কথা বলছিস। এত বড় সাহস তোর! দেখুন ম্যাডাম, প্রথমত আমি ইচ্ছে করে আপনার উপর বলিনি, আর দ্বিতীয়ত আমি মিথ্যে কথা বলতে কখনোই পছন্দ করি না। তাছাড়া আপনি কে এমন ব্যক্তি যার সঙ্গে আমাকে মিথ্যে কথা বলতে হবে? তোদের মতো ফাজিল মার্কা ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। তোরা সুন্দরী মেয়ে মানুষ দেখলেই গায়ে পড়ে পড়ে ভাব নিতে চাস, তাই তো তুই ইচ্ছে করে আমার উপরে পড়ে গেছিস। একটা কথা ভালোভাবে শুনে রাখ, আজকের পর যদি কখনো আমার চোখের সামনে এসে পড়িস, তাহলে চিন্তা ভাবনা না করে তারপর চোখের সামনে আসিস। কারণ আজ আমি তোকে ছেড়ে দিয়েছি, এর মানে কিন্তু এই নয় যে ভবিষ্যতে কোনোদিন আমার সঙ্গে অসভ্যতামি করতে আসলে আমি তোকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার ইচ্ছে না থাকলে ধরে তো রাখতে পারেন। আপনি তো যা ইচ্ছে তাই, মেয়ে মানুষ একটা ছেলের সঙ্গে ধাক্কা লেগেছে তাই বলে আপনাকে এরকম বিহেভিয়ার করতে হবে, এটা তো আমি জীবনেও কোনোদিন দেখিনি। দূর সরেন, আপনি আমার ক্লাসের টাইম হয়ে গেছে। এই বলেই সাগর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে ক্লাসে চলে আসতো। আর এদিকে প্রথম ঘন্টা পড়তে প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে নিয়ে ক্লাসরুমের ভেতরে ঢুকলো। সাগর মেয়েটাকে দেখেই একদম চমকে গেল। একটু আগে যে মেয়েটার সঙ্গে কলেজের গেটে ধাক্কা লেগেছে, এটাই তো সেই মেয়ে। কিন্তু এই মেয়েটা এখানে কি করছে? এরকমই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সাগরের মনে। তখন সাগরের চিন্তা ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে প্রিন্সিপাল স্যার বলে উঠল, ডিয়ার স্টুডেন্ট, এ হলো নদী, আমাদের কলেজের নতুন ম্যাডাম। আজকে থেকে উনি তোমাদের ইংরেজি ক্লাস নেবেন। এই বলে প্রিন্সিপাল স্যার সেখান থেকে চলে গেলেন। তারপর নদী ম্যাডাম একে একে সবার সঙ্গে পরিচিত হতে লাগলেন। সবার শেষে আসলো সাগরের পালা। সাগর চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে আছে, কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এই ছেলে, কি ব্যাপার? সবাই নিজেদের পরিচয় দিয়ে দিল, আর তুমি কেন চুপচাপ বসে আছো? তুমি তোমার পরিচয় দিচ্ছ না কেন? আপনার যা ব্যবহার, তার মধ্যে আমি আবার নিজের পরিচয় দিয়ে কোন ঝামেলায় পড়তে যাব? আমি আপনাকে আমার পরিচয় দিতে পারবো না। তুমি ভুলে যেও না, তুমি তোমার ম্যাডামের সঙ্গে কথা বলছো। তুমি তোমার ম্যাডামের সঙ্গে এরকম আচরণ করতে পারো না। তুমি তোমার পরিচয় দাও। আমি সাগর, আর ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্র। আর কিছু জানতে চাই? আমি কি তোমার সঙ্গে বিয়ের সম্বন্ধ করছি নাকি যে তোমার কাছ থেকে আরো কিছু জানতে চাই? যাই হোক স্টুডেন্ট, তোমাদের ক্লাস শুরু করা যাক। এই বলেই নদী ক্লাস শুরু করলো। আর ক্লাসের ফাঁকে সে বারবার সাগরের দিকে তাকাচ্ছিল। সাগর বিষয়টা খেয়াল করলেও বারবারই এটা এড়িয়ে গেল। সাগর কিছুতেই বুঝতে পারলো না নদী কেন বারবার তার দিকেই তাকাচ্ছিল। সে তার নিজের মতো করে ক্লাস করতে লাগলো। ক্লাস শেষে নদী যখন ক্লাসরুম থেকে বের হয়ে যাবে, তখন সেই সাগরকে উদ্দেশ্য করে বলল, এই ছেলে, তুমি এক্ষুনি একবার আমার কেবিনে এসো। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। একা আসবে, সঙ্গে যেন কেউ না আসে। এবারে নদী ক্লাসরুম থেকে বের হয়ে চলে গেল। তখনই সাগরের বন্ধুরা তাকে এসে ঘিরে ধরলো আর বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, বিষয়টা কি সেটাই তো বুঝতে পারলাম না। ম্যাডাম প্রথম দিনে ক্লাসে আসলো আর তোকে কেন নিজের কেবিনে ডাকছে? তুই কি ম্যাডামের সঙ্গে উল্টাপাল্টা কিছু করছিলি নাকি? আরে বাবা, তোরা তো খুব ভালো করে জানিস আমি বরাবরই শান্তশিষ্ট একটা ছেলে। আমি কেন এই মেয়ের সঙ্গে ঝামেলা করতে যাব? সকালবেলা যখন কলেজে ঢুকতেছিলাম তখনই হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। দুর্ঘটনাবশত ম্যাডাম আমার সামনে এসে পড়ে আর আমি ম্যাডামের উপর পড়ে যাই, ব্যাস এইটুকুই। কিন্তু দোস্ত, আমার তো মনে হচ্ছে এই বিষয়টা অন্য কিছু। আচ্ছা তুই যা, তো ম্যাডামের সঙ্গে একবার দেখা করে আয়। ম্যাডাম তোকে কি বলে তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস আমাদের জানা চাই। তুই যদি একটু মিথ্যা বলিস তাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে, এটা তোকে বলে দিলাম। আচ্ছা, আমি তোদের কাছে মিথ্যে কেন বলতে যাব? যেটা সত্য আমি সেটাই বলেছি, আর যেটা হয়েছিল সবটা তো তোদের কাছে বলেছি। তোদের কাছে আমি কোন দিক দিয়ে মিথ্যে বলতে যাব?
এই বলেই সাগর রুম থেকে বের হয়ে নদীর কেবিনের দিকেই অগ্রসর হচ্ছিল। তখনই আবার প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা হয়ে গেল। কি ব্যাপার সাগর, ওইদিকে কোথায় যাচ্ছ? ওইদিকে তো নদী ম্যাডামের কেবিন। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিকই ধরতে পেরেছেন। আমি নদীর ম্যাডামের কেবিনে যাচ্ছি। আমাকে একটু আগে বলে আসলো আমি যেন ওনার সঙ্গে ওনার কেবিনে গিয়ে দেখা করি। ওনার কি যেন আমার সঙ্গে দরকারি কথা আছে, তাই তো ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যাও। আর হ্যাঁ, আগামী সপ্তাহে তোমার আব্বুকে একবার আমার সঙ্গে দেখা করতে বলো। তোমার আব্বুর সঙ্গে আমার একটু দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে বলবো আপনার সঙ্গে। আর স্যার, আব্বু আমার কাছে এই মাসের বেতনের টাকাটা দিয়ে দিয়েছে। আমি কি আপনার কেবিনে ওটা জমা দিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু পরে ওটা আমার কেবিনে নিয়ে এসো। আমি এখন ক্লাসে যাচ্ছি। আসি এখন তাহলে, পরে কথা হবে তোমার সঙ্গে। এই কথা বলে প্রিন্সিপাল সেখানে আর এক মুহূর্তও দেরি না করে চলে গেল। আর এদিকে সাগর আস্তে আস্তে নদীর কেবিনের দিকে অগ্রসর হলো। নদী ক্যাবিনের দরজা খোলা রেখেছিল সাগর আসবে বলে। সাগর দরজার সাথে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, আমি তো অনেকক্ষণ ধরেই তোমার অপেক্ষা করছিলাম। আমি তো ক্লাসরুম থেকে অনেকক্ষণ আগেই বের হয়ে এসেছি। তাহলে তোমার আসতে তো দেরি হলো কেন? তুমি কোথায় এত দেরি করছো? কই না তো ম্যাডাম, আমি আবার কোথায় দেরি করলাম? এই তো আসার সময় প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা হলে ওনার সঙ্গে 1 মিনিট কথা বললাম, আর তারপরেই তো এখানে চলে আসলাম। তাহলে আবার দেরি করলাম কই? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ ম্যাডাম বলুন, আপনি আমাকে কি বলতে চান? আরে কথাটা হলো, দেখো, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কিংবা অর্ধেক কথা কখনোই বলতে পারি না। আমার যা বলার আমি স্পষ্ট ভাষায় বলি। এক কথায় বলতে গেলে আমি স্ট্রেট ফরওয়ার্ড একজন, যে সব সময় স্পষ্ট ভাষায় কথা বলি। দেখো, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। নদীর এই কথা শুনে সাগর কি উত্তর দিবে সে কিছুই ভেবে পাচ্ছে না। এরকমটা তার আনএক্সপেক্টেড ছিল। সে কোনোদিনও কল্পনাও করেনি ম্যাডাম তাকে নিজে থেকেই কেবিনে ডেকে এনে এভাবেই তাকে প্রেমের প্রস্তাব দেবে, তাও কিনা মাত্র কয়েক মিনিটের পরিচয়। তাই সে নদীকে বলল, দেখুন ম্যাডাম, আপনি আমার ম্যাডাম, তাই এই কলেজে আজকে আপনার প্রথম দিন। আপনি আমার সম্পর্কে কোনো কিছুই জানেন না। সো আমার মনে হয় আপনার এভাবে হুট করে আমাকে নিজের কেবিনে ডেকে এনে এই কথাটা বলা উচিত হয়নি। আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছি আমি স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ। আমি সব সময় মনে যা আসে মুখে তাই বলে দেই। আমি আমার মনের মধ্যে কোনো কথা চেপে রাখতে পারি না। দেখো, পড়াশোনা শেষ করেছি, চাকরি করছি, এতদিনে আমি আমার মনের মতো কাউকে পাইনি যাকে আমি আমার মনের কথা বলতে পারি কিংবা আমার লাইফ পার্টনার হিসেবে চুজ করতে পারি। কিন্তু তোমাকে আমার প্রথম দেখাতেই খুব ভালো লেগে গেছে। ম্যাডাম, আমি এখন আসি। আপনার সঙ্গে এই ব্যাপারে পরে কথা বলবো। আমার ক্লাসের টাইম হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ক্লাসের টিচার আসবে। এই কথা বলেই সাগর নদীর ক্যাবিন থেকে বের হয়ে চলে যেতে চাইছিল, কিন্তু নদী তাকে সেটা করতে না দিয়ে মুহূর্তেই চেয়ার থেকে উঠে কেবিনের দরজাটা লাগিয়ে দিল। এটা দেখেই সাগর অনেকটা ভয় পেয়ে গেল, আর তোতলাতেই নদীকে বলল, আরে ম্যাডাম, আপনি এটা কি করলেন? আপনি কেবিনের দরজা কেন বন্ধ করলেন? বাইরে স্টুডেন্টরা রয়েছে, ওরা দেখলে কি ভাববে? নদী কখনো পরে কি হবে সে চিন্তা করে কোনো কাজ করে না। আমি তোমাকে একটা কথা বলেছি, সেই কথার উত্তর যতক্ষণ না তুমি দিবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না। আমি ওয়েট করতে পারি না। সো তুমি আগে আমার কথার উত্তর দিবে, তারপর এখান থেকে বের হয়ে যাবে। এটা আপনি কেমন কথা বলছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আপনার ছাত্র আর ম্যাডাম হই, আপনি আপনার ছাত্রকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন? আপনার লজ্জা করে না? লজ্জা করবে কেন? লজ্জা তো তাদের করে যারা জামা কাপড় ছাড়া ঘুরে বেড়ায়। আমি তো কাপড় পরে আছি, তাহলে আমার কেন লজ্জা করবে? লজ্জা করার কারণ কি আছে? আরে আপনি ম্যাডাম নাকি অন্য কিছু? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আপনাকে কি বললাম আর আপনি আমাকে কি শুনিয়ে দিলেন? আমি তো আপনাকে এটাই বললাম যে আপনি ম্যাডাম হয়ে আপনার ছাত্রকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। এতে তো আপনার একটু হলেও
লজ্জা করা উচিত ছিল, আর আপনি সেটা না করে আমাকে উল্টো আর একটা কথা শুনিয়ে দিলেন। আমি আবার কোথায় তোমাকে কথা শোনালাম? যেটা সত্য সেটাই বললাম। আমার সরাসরি কাপড় দিয়ে আবৃত হলে আমার লজ্জা করবে কেন? ম্যাডাম, আমার সামনে থেকে সরে দাঁড়ান, দরজাটা খুলে আমাকে বাইরে যেতে দিন। আমি আপনার জন্য কোনো সমালোচনাই করতে চাই না। এমনিতেই আমার বন্ধুরা সব সময় আমাকে সন্দেহ করে, আর কলেজের এই সেই মেয়ে দিয়ে কথা উঠিয়ে দেয়। আমি এগুলো নিতে পারি না। আমি মেয়েদের থেকেই নিজেকে ধরে রাখার চেষ্টা করি। এখন থেকে তুমি চাইলেও মেয়েদের থেকে নিজেকে আর কখনো দূরে দূরে রাখতে পারবে না, কারণ তুমি আমার চোখে পড়ে গেছো। আর আমার চোখে পড়ে যাওয়া জিনিসটা কে আমি কখনোই আমার থেকে দূরে থাকতে দেই না। যেইভাবেই হোক আমার কাছে টেনে নিয়ে আসি, সেটা মানুষ হোক কিংবা কোনো জিনিস। এই বলে নদী সাগরের শার্টের কলার ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নেয়, আর তখনই সাগরের দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দেয়। সাগর ততক্ষণে নদীকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে কেবিনের দরজা খুলে বাইরে বের হয়ে আসে। দরজার বাইরে অপেক্ষা করছিল তার দুষ্ট আর ফাজিল বন্ধুরা। সে দরজা থেকে বের হতেই বলল, কি ব্যাপার, কেবিনের দরজা বন্ধ করে ম্যাডামের সঙ্গে কি করছিলি ভিতরে? ভাই, ঠিক করে কথা বল। উনি আমার ম্যাডাম, আমি ওনার সঙ্গে আবার কি করতে যাব? এসব ফাইজলামো মার্কা কথাবার্তা একদম বলবি না বলে দিলাম। আমরা বলবো, একবার নয় 100 বার বলবো। তুই কি করবি? তুই কেবিনে দরজা বন্ধ করে ম্যামের সাথে কি করছিলি সেটাই বল। আমরা কিন্তু বাইরে থেকে সব শুনতে পেয়েছি। যখন সবকিছু শুনিয়ে নিয়েছে, তাহলে আবার আমাকে প্রশ্ন করছিস কেন? তোকে কেন প্রশ্ন করেছি সেটা কি তুই বুঝতে পারছিস না, নাকি বুঝেও পেরেও না? সরে, তোকে কেন প্রশ্ন করছিস সেটা কি তুই বুঝতে পারছিস না, নাকি বুঝতে পেরেও না বোঝার ভান করছিস? ম্যাডামের সঙ্গে কি করেছিস সেটা আমরা তোর মুখ থেকে শুনতে চাই। আর আসলে শোন, তোরা আমার বন্ধু, আমি তোদের সঙ্গে সত্য কথাই বলি। ম্যাডাম আমাকে ডেকে নিয়ে সরাসরি প্রেমের প্রস্তাব দেয়। আমি তখন ম্যাডামকে কি বলবো কিছুই বুঝতে না পেরে সেখান থেকে চলে আসার চেষ্টা করি, আর তখনই ম্যাডাম দরজা আটকে দেয়। আর তারপর তো যা হয় সেটা তোরা জানিয়েছি। তার মানে কি তোদের আবার ইয়েটিয়ে হয়ে যায়নি তো? বল না দোষ, কি হয়েছে? আমার খুব শুনতে ইচ্ছে করছে। আরে ভাই, ওইসব কিছুই না। ম্যাডাম শুধু আমাকে জোর করে কিস করতে চাইছিল। আমি ম্যাডামকে ধাক্কা দিয়ে তারপর বাইরে চলে এসেছি। এই বলে সাগর তার বন্ধুদের নিয়ে সেখান থেকে চলে আসলো। আর ক্লাস করে কলেজ ছুটির পর বাসায় ফিরে আসে। বিকেলবেলা বন্ধুদের নিয়ে একটু হাঁটতে বের হবে। বাসা থেকে বের হয় তখনই হঠাৎ তাদের কলেজের নতুন ম্যাডামের সঙ্গে দেখা হয়ে যায়। তাহলে এটাই তোমাদের বাসা, তাই না? হ্যাঁ ম্যাডাম, এটাই আমাদের বাসা। কিন্তু আপনি আমাদের বাসা চিনলেন কি করে? আমি তো আপনাকে আমার বাসার ঠিকানা দেইনি। শ্বশুরবাড়ির ঠিকানা আবার কাউকে দিতে হয় নাকি? আমার শ্বশুরবাড়ি আমি নিজেই খুঁজে চলে এসেছি। যাই হোক, ব্যাপার না, ভিতরে চলো, শাশুড়ি আম্মুর সাথে কথা বলে আসি। ম্যাডাম, আপনি পাগল হয়েছেন নাকি মাথা খারাপ? আমি তো সেটাই বুঝতে পারছি না। কলেজে একটা অঘটন ঘটিয়ে বসে আছেন, এখন আবার আমার বাড়ি খুঁজে বাড়িতে চলে এসেছেন। এখানে কি করতে চান? আমার বাড়ি থেকে আমাকে বের করে দেবার বন্দোবস্ত করতে চান নাকি বলুন শুনি। কিছুই করব না, শুধু শাশুড়ি আম্মুর সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করব। আসলে আমার আব্বু আম্মু কেউ এই মুহূর্তে বাড়িতে নেই। একা একা বাসায় গিয়ে একটুও ভালো লাগে না, তাই ভাবলাম শাশুড়ি আম্মুর সঙ্গে সময়টা কাটিয়ে যাই, তাহলে শ্বশুর বাড়িটাও একটু ভালো করে দেখা হলো। ম্যাডাম, আমি আপনাকে রিকোয়েস্ট করে বলতেছি, আপনি এখান থেকে চলে যান। আপনি দয়া করে আমার বাসার ভিতরে যাবেন না। এমনিতেই অনেক প্যারায় আছি। আমার ছোট বোন এমনিতেই সবসময় আমাকে পচায়, আর এখন যদি আপনি আমার বাসায় যান আর এসব ঘটনা আজ করতে পারে, তাহলে আমার এই বাড়িতে থাকাটাই দুষ্কর হয়ে যাবে। তাহলে তো যেতেই হয়। ননদিনী রায়বাগিনী, তার সঙ্গে তো একবার কথা বলতেই হয়। যদি আমার সঙ্গে মিলে যায় তো ভালো, না হলে তো কপাল খারাপ আছে। এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। আমার মনে হয় সত্যি আপনার মাথায় সমস্যা আছে। আপনি দয়া করে তাড়াতাড়ি একটা সাইকোলজিস্ট দেখান আর নিজে ট্রিটমেন্ট করান। সে পরে হবে, এখন তুমি আমাকে সঙ্গে নিয়ে তোমার বাসার ভেতরে যাবে নাকি যাবে না সেটাই জানতে চাইছি। আমি পারবো না ম্যাডাম, এটা আমার পক্ষে সম্ভব নয়।
আপনি যদি এই মুহূর্তে আমার বাসার ভিতরে গিয়ে সব পাগলামো ছাগলামো মার্কা কথাবার্তা বলেন, তাহলে এরপর কি হবে সেটা আমি জানি না। কারণ আল্লাহ আমাকে বোন নামক একটা জন্মশত্রু দিয়েছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তুমি আমাকে নিয়ে বাসার ভেতরে যাবে না, আমি নিজেই যাচ্ছি। কি কথা বলে নদী সামনে এগিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিয়ে কিছুক্ষণের মধ্যেই সাগরের ছোট বোন তিশা এসে দরজা খুলে দেয় আর নদীকে দেখেই বলে, আসসালামু আলাইকুম আপু। আপনি কে? আপনাকে তো চিনলাম না। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার আপু নই, আমি তোমার হবু ভাবি। ভেতরে চলো, ড্রয়িং রুমে বসে তোমার সঙ্গে গল্প করি। আরে বাবা, আপনি আমার ভাবি হলেন কি করে? এখনো তো আমার ভাইয়াকে বিয়েই করালাম না। বিয়ে করানোর আগেই আমার বাসায় ভাবি চলে আসলো কোথা থেকে? তোমার ভাইকে বিয়ে করনি তো কি হয়েছে, বিয়ে করিয়ে নেবে। তাছাড়া আমি বিয়ের আগে শ্বশুর বাড়িটা একটু যাচাই বাছাই করে দেখে নিতে চাই সেটা আমার জন্য পারফেক্ট হবে কিনা। না হলে আবার আমি আমার জামাইকে নিয়ে আলাদা থাকার চিন্তা ভাবনা করব। ওরে আল্লাহ, এই মেয়ে কোথা থেকে এসেছে আমি বুঝতে পারছি না। এখনো বিয়েই হলো না, আর এখনই কিনা সে আমাদের সংসার ভাগ করে দিচ্ছে, আমার ভাইকে নিয়ে আলাদা থাকার চেষ্টা করছে। এই মেয়ে, আপনার সাহস তো কম না। আপনি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যান, তা না হলে কিন্তু আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে। নদী কখনো কাউকে ভয় পায় না, সে যা বলে তাই করে। আর একটা কথা, আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোমার ভাইকে প্রথম দেখেই পছন্দ করেছি, তাই আমাকে ওইসব ভয় দেখিও না। নদীর কথা শুনে তিশা তো পুরাই শকড। সে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না, তাই সে তার আম্মুকে ডাকতে শুরু করলো। আম্মু, ও আম্মু, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। দেখো এখানে কে এসেছে, আর কি সব আবোল তাবোল কথা বলছে। আবার আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়েকে তুমি বলো চুপচাপ এখান থেকে চলে যেতে। ও ননদিনী, তোমাকে না বললাম আমি তোমার ভাবি হই, তাহলে তুমি আমাকে মেয়ে কেন বলছো? কয়দিন পর তোমার ভাতিজার আম্মু হব, তাই আমাকে মেয়ে না বলে ভাবি বলো। আইসে আমার ভাবি। এই শুনেন, আপনার মতো দজ্জালার শাকচুন্নি মার্কা একটা মেয়েকে আমি কখনোই আমার ভাবি বানাবো না। কারণ আমি যেমন চটা স্বভাবের, এরকম একটা রকচটা স্বভাবের মেয়ে যদি এই বাড়িতে বিয়ে হয়ে আসে, তাহলে আমার ভাইয়ের সঙ্গে 2 দিনও সংসার করবে না, আমার ভাইকে উষ্টা মেরে চলে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমি তোমার ভাইকে প্রথম দেখাতেই ভালোবেসেছি। আমি তোমার ভাইকে কখনো ছেড়ে যাব না, তাকে সারা জীবন নিজের কাছে রাখার জন্যই ভালোবেসেছি। এই শুনেন, আপনার এসব সস্তা ডায়লগ আপনি আপনার অন্য কোনো মক্কেলের জন্য রেখে দেন। এসব সস্তা ডায়লগ আমার কাছে জেনে কোনো লাভ হবে না। আপনি এখন এখান থেকে আসতে পারেন। ততক্ষণে সাগরের আম্মু সেখানে এসে পৌঁছে গেছে। দুজনের এরকম বাগবিতণ্ড দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার তিশা, কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছিস কেন? আর এই মেয়েটাকে? এই মেয়ে তুমি কে, আর এখানে কেন এসেছো? নদী তখনই সেখান থেকে দৌড়ে গিয়ে সাগরের আম্মুকে সালাম করলো আর তারপর বলল, শাশুড়ি আম্মা, আমি আপনার একমাত্র ছেলের একমাত্র হবু বউ, আমাকে আশীর্বাদ করুন। এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার ছেলে এইটুকু বিচি একটা ছেলের সবেমাত্র ইন্টার 2য় বর্ষে পড়াশোনা করছে। এখনই তো আমার ছেলেকে আমি বিয়ে করাইনি, তাহলে আমার পুত্রবধূ আসলো কোথা থেকে? হ্যাঁ শাশুড়ি আম্মা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আপনার ছেলেকে আপনি এখনো বিয়ে করাননি, কিন্তু আপনার ছেলে যদি কাউকে বিয়ে করে তাহলে আমাকেই বিয়ে করবে, কারণ আমি আপনার ছেলেকে পছন্দ করি আর ভালোবাসি। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হতে আমি দেব না। দুনিয়াটা মগের মুলুক নাকি? আপনি যা বলবেন তাই হবে। আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, চুপচাপ আপনি এখান থেকে বের হয়ে চলে যান, তা না হলে কিন্তু আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে। হ্যাঁ, তুমি যেই হও না কেন এখান থেকে বের হয়ে যাও। এখানে অযথাই সময় নষ্ট করো না, সবাই নিজেদের কাজে ব্যস্ত আছে। তোমার মতো ফালতু টাইম ওয়েস্ট করার টাইম কারণ নেই। শাশুড়ি আম্মা শোনেন, ননদিনী রায়বাগিনী সে আমার সঙ্গে খারাপ আচরণ করতেই পারে, কিন্তু আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার সঙ্গে এরকম আচরণ করতে পারেন না। কারণ হাজার হোক, আজ না হোক কাল আমি আপনার সংসারে আপনার পুত্রবধূ হয়ে আসব, তখন কিন্তু আপনাকে আমার সব কিছুই মেনে নিতে হবে। শোনো, চৌধুরী পরিবারের এখনো এতটা অসময় আসেনি। নিজের যাকে ইচ্ছে তাকে এই বাড়ির বউ বানাতে হবে, আর যে কেউ এসে বলবে যে এ বাড়ির পুত্রবধূ,
আর এটাই আমাদের মেনে নিতে হবে। তুমি এখন দয়া করে আসতে পারো। এই কথা বলেই সাগরের আম্মু সেখান থেকে চলে গেল। আর এদিকে তিশা তখনও নদীর সঙ্গে কথা বলতে থাকলো। আপনি প্লিজ এক্ষুনি বের হয়ে যান, আমার কোচিংয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আমি কোচিংয়ে যাব। এই কথা বলেই তিশা দারোয়ানকে ডাকতে থাকে আর দারোয়ানকে বলল, আঙ্কেল, এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিন আর দরজাটাও বন্ধ করে দিন। আর একটা কথা খেয়াল রাখবেন, এই মেয়েটা যেন আর কোনো দিন এই বাড়িতে আসতে না পারে। কিন্তু তিশা মামনি, এই মেয়েটা তো বলল এই মেয়েটার নাকি সাগর বাবার সঙ্গে বিয়ে হয়েছে, সে নাকি এই বাড়ির পুত্রবধূ। তাই তো আমি ঢুকতে দিলাম। আমি যদি ঢুকতে না দেই, তারপর যদি আপনারা আমাকে এই ব্যাপারে কিছু বলেন। এত চিন্তা করার কিছুই নেই। চৌধুরী পরিবারের এখনো এতটা খারাপ সময় আসেনি যে রাস্তার কোনো মেয়েকে চৌধুরী পরিবারের ছেলেরা বিয়ে করে নিয়ে আসবে। আপনি এই মেয়েটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন, আর যেন কোনো দিন এই মেয়েটা বাড়ির ভিতর আসতে না পারে। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এক্ষুনি এই মেয়েটাকে বের করে দিচ্ছি। এই মেয়ে চলুন আমার সঙ্গে। আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন? আপনাকে প্রথমবার দেখে আমার সন্দেহ হয়েছিল। সাগর বাবা কখনোই এরকম না, এরকম খারাপ কাজ করতেই পারে না। সে তার বাবার মায়ের একমাত্র বাধ্য সন্তান। তার বাবা মা তাকে যেটা বলেছে সেটাই করে। কিন্তু আঙ্কেল বিশ্বাস করেন, সে আর বেশি দিন এরকম থাকবে না, কারণ আমি তাকে খুব দ্রুত বিয়ে করতে চলেছি। আর বিয়ের পর আমি তাকে আমার হাতের ইশারায় নাচাবো, সেটা আপনাকে বলে গেলাম, আর আপনি মিলিয়ে নেবেন। এই বলে নদী নিজেই বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে সাগর তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আর এই ব্যাপারে কথা বলছিল। দোস্ত, আমি আসলেই বুঝতে পারছি না, এই ম্যাডামের মনে হয় মাথায় সমস্যা আছে। আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম তখনই এই ম্যাডাম আমার বাসার সামনে আমাকে বলছিল আমি যেন তাকে বাসায় নিয়ে যাই আর আমার বউ হিসাবে পরিচয় দিই। কি বলিস দোস্ত? তাহলে তো খুবই সাংঘাতিক ব্যাপার। তারপর তুই কি করেছিস? আর এই ম্যাডামের মতো কি আমারও মাথা খারাপ হয়ে গেছে নাকি যে আমি বাসায় গিয়ে পাগলের মতো এসব কথা বলতে যাব? আমি চুপচাপ সেখান থেকে চলে এসেছি, ম্যাডামকে কিছুই বলিনি। তারপর কি হয়েছে আমি সেটা জানি না, এটা নিয়েই আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা দোস্ত, ঠিক আছে, তুই চিন্তা করিস না। আমি এক্ষুনি তোর বোন তিশাকে একবার ফোন দিয়েছি, তারপর তিশার কাছ থেকে জেনে নেই ম্যাডাম কি তোদের বাসার ভিতরে গিয়েছিল নাকি। কথাটা বলে রাকিব আর এক মুহূর্তও দেরি না করে সঙ্গে সঙ্গে তিশার নাম্বারে ফোন দিল। 2-3 বার রিং হওয়ার পর তিশা ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম রাকিব ভাইয়া, কেমন আছেন? এতদিন পর হঠাৎ করে আমাদের কথা মনে পড়লো বুঝি? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। তোমাদের কি অবস্থা? এই তো আছি ভালোই। তো এতদিন পর হঠাৎ ফোন করলেন? আসলে তো সেটা তোমার কাছে কিছুই লুকাতে চাই না। তুমি তো খুব ভালো করেই জানো আমি খুব বেশি দরকার না বলে কাউকে ফোন দেই না, তাই তোমাকে ফোন দেওয়ার একটা কথা জানার ছিল। হ্যাঁ, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আপনাদের দরকার না হলে আপনারা কাউকে ফোন দেন না, তাই তো জিজ্ঞেস করলাম কেন ফোন দিয়েছেন। না মানে আসলে আজকে তোমাদের বাসায় অপরিচিত কোনো মেয়ে গেছিল। মানে এই শুকনা ফর্সা লম্বা মেয়েটার কথা বলছেন? হ্যাঁ মানে তুমি একদম ঠিক বলতে পেরেছো। তার মানে মেয়েটা তোমাদের বাসায় গিয়েছিল। তো কি বললো তোমাকে, বলো তো শুনি। অতঃপর তিশা সবকিছু রাকিবের সঙ্গে খুলে বলে সবকিছু শুনি রাকিব বলল, হ্যাঁ তুমি একদম ঠিক ধরতে পেরেছো। এই মেয়েটার মাথায় সমস্যা আছে। সে অনেকের বাসায় যাচ্ছে আর এইসব পাগলের মতো কথা বলছে। এইসবে কান দিও না। আরে আমাদের কি মাথা খারাপ হয়েছে নাকি যে আমরা এই মেয়ের কথা বিশ্বাস করতে যাব? যাই হোক, বাদ দাও। তোমরা এখন কোথায় আছো? এই তো আমরা আমাদের বাসার পাশে যে ছোট্ট একটা পুকুর পাড় আছে ওইখানে বসে আড্ডা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো। আম্মু বলেছে বিকেলবেলা পাটিসাপটা পিঠা বানাবে। এখন তো মোটামুটি শীত পড়ে গেছে, সবাই চলে এসো, একসঙ্গে বসে গরম গরম পাটিসাপটা পিঠা খাবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সময় মতো চলে আসবো। আসলে আন্টির হাতে পাটিসাপটা পিঠা অনেকদিন খাওয়া হয় না। আন্টির হাতের পিঠা তো অনেক মজা হয়, চলে আসবো। অতঃপর রাকিব আর তিশা বেশ কিছুক্ষণ কথা বলেই ফোন কেটে দিল। আর এইদিকে ফোন কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে সাগর রাকিবকে জিজ্ঞাসা করলো, আরে দোস্ত,
তোকে কি এতক্ষণ কথা বলতে বলেছিলাম নাকি? তোকে তো বলেছিলাম শুধু তুই তিশার কাছে ম্যাডামের ব্যাপারে জিজ্ঞাসা করবি, আর তুই তো দুনিয়ার কথা বলা শুরু করে দিয়েছিস। তোর বোনকে তো তুই খুব ভালো করেই জানিস, যখন কোনো একটা কথা জিজ্ঞাসা করি তখন 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয়। তো আমার কি আর উত্তর না দিয়ে কোনো উপায় আছে নাকি? তাছাড়া যে গোয়েন্দা তোর বোন, যদি একটা ভুল কথা বলি সঙ্গে সঙ্গে সেটা ধরে ফেলবে আর আমাকে আরো 5টা কথা শুনিয়ে দেবে। আরে ভাই উদ্ধার কর, আমায় আসলে কি হয়েছে সেটাই বল। ম্যাডাম বাসায় গিয়ে কি করেছে? ম্যাডাম মনে হয় তোদের বাসায় গিয়ে উল্টাপাল্টা কিছু বলেছে, কিন্তু তোর বাসায় কেউ এইসব কথা বিশ্বাস করেনি। তোর বোন তো বলেই দিয়েছে যে সে ম্যাডামের কোনো কথাই বিশ্বাস করেনি, কিন্তু ভিতরে কি চলছে সেটা তো আমি বলতে পারবো না, তুই বাসায় গেলেই বুঝতে পারবি। আচ্ছা বাদ দে, এসব নিয়ে চিন্তা করতে ভালো লাগে না। এমনিতেই মন মেজাজ ভালো না, পড়াশোনায় মন বসাতে পারি না, পড়াশোনা করতে ভালো লাগে না, তার উপর আবার উটকো ঝামেলা এসে পড়লো। তুই উটকো ঝামেলা কাকে বলছিস? ম্যাডামের সঙ্গে প্রেম করতে পারে তো ভাগ্যের ব্যাপার। তুই যদি ম্যাডামের সঙ্গে প্রেমটা কন্টিনিউ করতে পারিস তাহলে তো তোর ভাগ্য খুলে যাবে, তোর আর কষ্ট করে পড়াশোনা করতে হবে না, ম্যাডাম তোকে সব পরীক্ষায় পাশ করিয়ে দিবে। তোর তোর এসব ভণ্ডামি মার্কা কথাবার্তা বন্ধ করে, এসব ভণ্ডামি মারার কথাবার্তার সঙ্গে আমার একদম ভালো লাগে না। চল একটু কফি খেয়ে আসি, আমার খুব কফি খেতে ইচ্ছে করছে। তখন আড্ডাখানায় থাকা সকলেই মিলে কফি সাথে সাথে চলে যাও, আর তারপর কফি খেয়ে যে যার বাসায় চলে গেল। সন্ধ্যাবেলায় সাগর যখন বাসায় আসলো তখনই তিশা তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাইয়া, তুই একা একা কেন বাসায় আসলি? আমি তো রাকিব ভাইয়াকে বলেছিলাম সন্ধ্যাবেলায় চলে আসতে, আম্মু পিঠা বানাচ্ছে, সবাই একসঙ্গে বসে খাবো আর গল্প করবো। কইরা কিন্তু আমাকে এ ব্যাপারে কিছুই বললো না, হয়তো তার মনে ছিল না। যাই হোক ঠিক আছে, তুই রাকিবকে আর একবার ফোন দিয়ে বল চলে আসতে, তারপর সবাই মিলে একসঙ্গে বসে পিঠা খাবো আর গল্প করব। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন দিচ্ছি, তুই 2 মিনিট ওয়েট কর। এই বলে তিশা রাকিবের নাম্বারে ফোন দিল আর রাকিবকে তার বন্ধুদের নিয়ে তাদের বাড়িতে চলে আসতে বলল। কিছুক্ষণ পরে রাকিব তাদের সমস্ত বন্ধুদের নিয়ে সাগরদের বাসায় চলে আসলো, আর তাদের ড্রয়িং রুমে বসে সবাই একসঙ্গে পিঠা খেতে থাকলো। আর যত রাজ্যের গল্প আছে সব তাদের মধ্যেই চলতে থাকলো। এভাবেই দেখতে দেখতে কখন যে রাত 11টা বেজে গেছে সেটা কেউই খেয়াল করলো না। আরে শালা, এখন তো রাত 11টা বেজে গেছে, এখন যদি বাসায় যাই তাহলে আমার সঙ্গে কি হবে সেটা আমি বলতে পারছি না। তুই তো জানিস আমার আম্মু আমাকে হাড় গোড় একদম ভেঙে ফেলবে। তাহলে তোর বাসায় যাওয়ার দরকার নেই, একটা কাজ করি, আন্টিকে আম্মুকে দিয়ে ফোন দিয়ে বলিয়ে দেই যে তুই আমাদের বাসায় থাকছিস, আব্বু আম্মু বাসায় নেই তাই তোকে থাকতে বলেছে। হ্যাঁ দোস্ত, এটাই করা লাগবে, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই। যদি এত রাতে বাসায় যাই তাহলে নিশ্চয়ই মায়ের খাওয়া লাগবে, তার চাইতে বরং এটাই ভালো হয় যে আন্টিকে দিয়ে একটা মিথ্যা কথা বলিয়ে নেই। যেই ভাবনা সেই কাজ। সঙ্গে সঙ্গে সাগর তার আম্মুকে ডেকে আনলো আর সব কিছু খুলে বলল। সাগরের আম্মু তাদের সঙ্গে তাল মিলিয়ে সঙ্গে সঙ্গে রাকিবের বাসায় ফোন দিল আর বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। ভাবি, আপনাকে একটা কথা বলতে ফোন দিলাম। আসলে আপনার ভাইয়া আর আমি ঢাকার বাইরে একটা কাজে এসেছি, আমাদের বাসায় কেউ নেই, তাই রাকিবকে বলেছি আজ সাগরের সঙ্গে থেকে যেতে। ও আচ্ছা, এই ব্যাপার, ঠিক আছে। আমি তো ভেবেছিলাম রাকিব হয়তো বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে চলে গেছে, সে আমাকে বলে গেলেই পারতো, আমি কি তাকে না করতাম নাকি আপনাদের বাসায় যাওয়ার জন্য? আসলে আমি রাজীবকে বলেছিলাম বিকেলবেলা আমাদের বাসায় চলে যেতে, হয়তো দুজনেই গল্প করতে করতে ঘুমিয়ে গেছে, তাই আপনাকে ফোন দিয়ে বলার কথা মনে ছিল না। এখনই হঠাৎ আমার মনে পড়লো, তাই আমি আপনাকে ফোন দিয়ে বলে দিলাম। আচ্ছা ভাবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তাহলে রাখি, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়বো। এই বলে রাকিবের আম্মু ফোনটা কেটে দিল। আর এদিকে রাকিবের আম্মু কিছু বলেনি, এটা শুনে সবাই অনেক খুশি হলো। তারপর সবাই মিলে সাগরের রুমে গিয়েই কম্বলের নিচে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা তিশা সবাইকে ঘুম থেকে ডেকে তুলল
আর নাস্তা খেতে দিল। খাওয়া দাওয়া শেষ হলেই তিশা স্কুলে চলে গেল, আর এদিকে সাগর তার বন্ধুদের নিয়েই কলেজে চলে গেল। কলেজে যাওয়া মাত্রই নদীর সঙ্গে তাদের দেখা হলো। তা সাগর, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ছাড়া তোমার বাসায় যেতে পারবো না? তো কাল বাসায় যাওয়ার পর কেমন পানিশমেন্ট পেলে? তখন সাগর কিছু বলতে চাইছিল, কিন্তু তাকে কথা বলার সুযোগ না দিয়েই মাঝখান থেকে রাকিব বলতে লাগলো, শোনেন ম্যাডাম, আমাদের মতো বন্ধু যারা আছে তার কখনো কোনো বিপদ স্পর্শ করতে পারে না। আমরা সব কিছু বলে দিয়েছি সাগরের ফ্যামিলির মানুষকে, তারা আপনার কথা একটুও বিশ্বাস করেনি। তাছাড়া তিশা তো বলেছে সে নাকি দারোয়ানকে বলেছে আপনাকে যেন নেক্সট টাইম ওদের বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। কেউ কি আমাকে বাধা দিয়ে আটকে রাখতে পারবে? এটাই তোমাদের মনের ধারণা? তাহলে আমি বলবো তোমাদের মনের ধারণা ভুল ছিল। আমি নদীকে আটকে রাখবে এরকম কোনো মানুষ এখনো আবিষ্কার হয়নি। অতঃপর আর কোনো কথা না বলেই নদী সেখান থেকে চলে গেল। আর এদিকে রাকিব সাগরকে বলতে লাগলো, দোস্ত, আমার মনে হচ্ছে তোর জন্য একটা বিপদ ঘনিয়ে আসছে। তুই আগে যে সতর্ক হ, নিজেকে সাবধান কর, তাহলে কিন্তু তোকে বিপদে পড়তে হবে। দোস্ত, কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। ফাইনাল পরীক্ষার আরও 8 মাস সময় বাকি। এখন তো আর আমি চাইলেই কলেজ চেঞ্জ করতে পারবো না। কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। হ্যাঁ, আমিও তো মনে মনে সেটাই চিন্তা করছি। এখন কি করা যায়? যা করতে হবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরে করতে হবে। যাই হোক, এখন ক্লাসে চল, আগে ক্লাস করা যাক, তারপর বাকি সব চিন্তা করা যাবে। অতঃপর সাগর, রাকিব আর সবাই ক্লাসে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই ঘটল অঘটন। নদী ক্লাসে এসে সাগরকে নিজের কাছে ডেকে নেয়, আর অতঃপর সমস্ত স্টুডেন্টের সামনেই বলতে থাকে, স্টুডেন্ট, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই যে আমার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটা আমার ব্যক্তিগত জিনিস। দয়া করে কেউ এটা দেখে নজর দেবে না। ক্লাসের সমস্ত স্টুডেন্ট হাঁ করে তাকিয়ে আছে, কেউ কিছু বুঝতেই পারছে না। তখন আবার নদী বলতে থাকলো, আসলে তোমরা সবাই জানো আমি তোমাদের কলেজের নতুন টিচার। গতকালকে আমি প্রথম এখানে এসেছি, আর গতকালকে যখন আসি তখনই এই ছেলেটার সঙ্গে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখান থেকে ছেলেটাকে আমার পছন্দ হয়ে যায়। আর তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ছেলেটাকে ভালোবেসে বিয়ে করব। প্লিজ ম্যাডাম, স্টপ দিস ননসেন্স। আমি বুঝতে পারছি না একটা মানুষ কতটা বেকালের হলে এরকম কথা বলতে পারে। স্টুডেন্টস, ম্যাডাম যা বলছে সব মিথ্যা কথা বলছে। আমি ম্যাডামের ছাত্র, আর আমি কেন ম্যাডামের সঙ্গে সম্পর্কে যেতে যাব তোমরাই বলো। তুমি আমার সঙ্গে সম্পর্কে যাবে তার কারণ আমি তোমাকে ভালোবাসি। আর একটা কথা, আমি আজকে তোমাদের বাড়িতে যাব, দেখি আমাকে কে আটকায়। আমার শ্বশুর বাড়িতে আমি যাব, আমাকে আটকে রাখার সাহস কারোর নেই। এই বলে নদী সাগরকে ছেড়ে দিল। আর তারপর ক্লাস করতে থাকলো। ক্লাস শেষ হলে সাগর আর তার বন্ধুরা ক্লাসরুম থেকে বের হয়ে সোজা প্রিন্সিপাল স্যারের কাছে চলে গেল, আর সবকিছু প্রিন্সিপাল স্যারকে খুলে বলল। সবকিছু জেনেই প্রিন্সিপাল স্যার বলল, আসলে আমি বুঝতে পারছি না কি করব আর কি করা উচিত। যদি এই কলেজের নতুন টিচার এরকমটা করবে, এটা তো আমাদের কল্পনার বাহিরে। যাই হোক, তোমরা যখন বলেছ তখন আমি বিষয়টা দেখব, দেখি কি করতে পারি। স্যার, এত কিছু হয়ে গেছে আর আপনি বলছেন শুধু বিষয়টা দেখবেন? এরকমটা হতে পারে নাকি? নদী ম্যাডাম একদম সাগরের বাসা পর্যন্ত চলে গিয়েছিল। এটা কি আপনার কাছে অল্প একটু কিছু মনে হচ্ছে নাকি? আপনি প্লিজ নদী ম্যাডামকে আমাকে থামানোর এরকম করাটা একদম ঠিক হচ্ছে না। ঠিক আছে, তোমরা যাও, আমি আজকে নদীর সঙ্গে এই ব্যাপারে কথা বলছি। অতঃপর ছাত্রছাত্রীরা সবাই ক্লাসরুমে চলে গেল। অতঃপর প্রিন্সিপাল স্যার নদী ম্যাডামকে নিজের কেবিনে ডেকে নিলেন। মিস, যদি আপনার নামে আমি এসব কি শুনছি? আপনি গতকালকেই এই কলেজে প্রথমে এসেছেন, আর এখনই এসব কি উল্টাপাল্টা পাগলের কর্মকাণ্ড শুরু করেছেন? আপনার কাছ থেকে তো আমরা এটা আশা করি না। এগুলো আপনাকে মানায় না। আপনি আমার বিষয়ে কি শুনেছেন সেটা আমি জানি না, আর কে আপনাকে আমার বিষয়ে কিছু বলেছে সেটাও আমি জানি না। তবে এইটুকু বলতে পারছি, যদি সাগর কিংবা তার ক্লাসের কেউ কিছু বলে থাকে তাহলে আপনি যা শুনেছেন তা একদম ঠিক। কারণ ছেলেটাকে আমি যখন প্রথম দেখেছি তখনই আমার ভালো লেগে গেছে। তারপর আমি আমার জীবনের যে রকম ছেলে চেয়েছি ছেলেটা একদম ঠিক সেই রকমই। তাই মিস নদী,
আপনি ভুলে যাচ্ছেন নাকি এই কলেজের টিচার আর সাগর এই কলেজের স্টুডেন্ট? আপনার একদমই তার সঙ্গে এগুলো করা উচিত হচ্ছে না। আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন। আপনি দয়া করে এই ভুল থেকে নিজেকে সরিয়ে আনেন। আই এম সরি টু সে স্যার, এটা আমার পক্ষে সম্ভব নয়, কারণ কাউকে ভালোবাসার পর তাকে ভুলে যাওয়া এতটাও সহজ নয়, ততটা সহজ করে আপনি বলছেন। তাই আমি ভুলে যাব না। আমি আমার ভালোবাসাকে আমার ভালোবাসা দিয়ে জয় করে নেব, সেটা আজ না হোক কাল। দেখুন, একটা কলেজের প্রিন্সিপাল হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার আমি ততটুকুই থেকে আপনাকে বলছি, এটা সম্পূর্ণ ভুল এবং আপনি এখান থেকে নিজেকে সরিয়ে আনুন। নদী তখন কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে বের হয়ে চলে গেল। এদিকে কলেজ ছুটি হওয়ার পর সাগর আর তার বন্ধুরা যখন কলেজ ক্যাম্পাস থেকে বের হতে যাবে, তখনই নদী তাদের সামনে এসে দাঁড়ালো আর বলল, দেখো সাগর, আমি তোমায় ভালোবাসি, আর ভালোবাসা কোনো অন্যায় নয়। তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গেছে, আর আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এখন আমি চাইলেও তোমার থেকে নিজেকে সরিয়ে আনতে পারবো না। তুমি যাই বলো আর যা কিছুই করো না কেন, তোমাকে ভুলে যাওয়া আর তোমাকে ভুলে থাকা কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করতেই হবে। ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন যে আমি আপনার ছাত্র, আর ছাত্রকে কেউ এগুলো শিক্ষা দেয় না। আমাদের বাবা মায়েরা আমাদেরকে কলেজে পাঠায় পড়াশোনা করার জন্য, প্রেম শিক্ষার জন্য নয়। I know that, but I love you. Please, you leave me. নো, নেভার। আপনাকে ভালোবাসা বা আপনার এসব পাগলামো মার্কা কর্মকাণ্ডে সারাই দেওয়া কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। সো ম্যাডাম, আপনি আমাকে ক্ষমা করতে পারেন। এই বলি সাগর তার বন্ধুরা সেখান থেকে চলে আসলো। এদিকে বাসায় আসতে না আসতেই তার ছোট বোন তাকে ঘিরে ধরলো। ভাইয়া, আসলে আমি কালকের ব্যাপারটা বুঝতে পারছি না। সব কিছুই আমার উপর দিয়ে যাচ্ছে। ওই মেয়েটার সঙ্গে তোর কি সম্পর্ক? একটু খুলে বল তো শুনি, তা না হলে আমার রাতে ঘুম হচ্ছে না। আরে পাগল, ওই মেয়েটার সঙ্গে আবার আমার কিসের সম্পর্ক থাকতে যাবে? ওই মেয়েটা আমাদের কলেজের নতুন টিচার, আর টিচারের সঙ্গে কি আমার কোনো সম্পর্ক থাকতে পারে নাকি? কিন্তু তারপরেও বিষয়টা আমার হজম হচ্ছে না। আমার মনে হয় এখানে কিছু গোলমেলে আছে। তা না হলে মেয়েটা কেন বললো সে তোকে ভালোবাসে? আরে ভাই, তুই বিশ্বাস কর, এই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সে আমাদের ক্লাসের নতুন টিচার, ব্যাস এইটুকুই। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুই আমার বন্ধুদের সবাইকে জিজ্ঞাসা করতে পারিস। সবাই এই এক কথাই বলবে। আমি অলরেডি তোর বন্ধুদের জিজ্ঞেস করে নিয়েছি, তারাও এ কথাই বলেছে। তাই আমি তোকে জিজ্ঞেস করলাম, কারণ কারণ কথাটা আমার একটুও হজম হচ্ছে না। আমার কেন জানি বারবার মনে হচ্ছে এর পিছনে কিছু একটা আছে। তুই আবার তোর গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো লাগে তুই তাই কর। তবে একটা কথা মনে রাখিস, যদি গোয়েন্দাগিরি করে কিছু বের করতে না পারিস তাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে, এটা আমি তোকে বলে দিলাম। এই বলে সাগর সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই তার আম্মু এসে সেখানে উপস্থিত হলো, আর তার আম্মু তাকে সেই একই প্রশ্ন করতে থাকলো। আম্মু, আমি বুঝতে পারছি না ওই মেয়েটার মাথা খারাপ নাকি তোমাদের। আমি তোমাদেরকে বললাম এই মেয়েটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসছি আমাদের কলেজে নতুন টিচার, তারপরে তোমরা আমার কথা বিশ্বাসই করতে চাইছো না। আচ্ছা ঠিক আছে, তুমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়ে ডেকে নাও, আর তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সবকিছু জেনে নাও। তারপর কারোর সঙ্গে আর কোনো কথা না বলে সাগর নিজের রুমে চলে গেল আর ব্যালকনিতে বসে বই পড়তে থাকলো। তখনই হঠাৎ তার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। সে প্রথমে ফোনটা রিসিভ করতে চাইলো না, কিন্তু পরপর ফোনটা বেজে চলাতেই সে ফোনটা রিসিভ করতে বাধ্য হলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? তোমার হবু বউ বলছি। আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আপনি আমার বউ হতে যাবেন কোন দুঃখে? আমি আপনাকে যেটা প্রশ্ন করেছি আপনি সেটার উত্তর দিন। কে আপনি? আরে বাবা, বললাম তো আমি তোমার হবু বউ বলছি। নিজের বউকে কেউ চিনতে পারে না এরকমটা তো আমি এই প্রথম শুনলাম। সেখানে আমি তোমাকে পরিচয় করিয়ে দিলাম, তাও তুমি চিনতে পারছো না? কতক্ষণে সাগর আন্দাজ করে নিল এটা নদী ম্যাডাম ছাড়া আর কেউ হতেই পারে না। তাই সে বলল, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন?
আমার কাছে তোমার নাম্বার জোগাড় করাটা খুব একটা কঠিন কাজ নয়। আমি খুব সহজেই তোমার নাম্বারটা পেয়ে গেছি। যাই হোক, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। আপনি আবার আমাকে কি কথা বলবেন? দেখুন, উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। এমনিতেই মেজাজ খারাপ আছে। আপনার জন্য বাসায় তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। সবাই আমাকে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে আপনি আমার কে হন। ও, এই ব্যাপার? এটা তো খুবই সহজ। আর সহজ বিষয় তুমি সবাইকে বলে দিলেই পারো আমি তোমার বউ হই। এটা নিয়ে এত চিন্তিত হবার কি আছে? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি যে আমি কোনো লোককে সবাইকে বলতে যাব আপনি আমার বউ হন। আপনার সঙ্গে আমার কোন জন্মে বিয়ে হয়েছিল আমি তো সেটাই জানি না। তোমাকে এত কিছু জানতে হবে না, আর জানার কোনো দরকারও নেই। আমি কাল তোমাদের বাসায় আসছি, কারণ তোমার বাবা কাল বাসায় থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমাদের জন্য দুপুরের খাবার রান্না করে নিয়ে আসব। ম্যাডাম, আমি আপনার দুইটা পায়ে ধরি, আপনি দয়া করে আর আমার বাসায় আসবেন না। আমি আপনার জন্য কোনো ঝামেলায় পড়তে চাই না। আরে আরে, কি বলে? জামাই হয়ে বউয়ের পা ধরতে যাবে কেন? চিন্তা করো না, আমি কোনো ঝামেলা করব না। শ্বশুরবাড়ির সবাইকে নিজের হাতে একটু রান্না খাইয়ে তারপরেই চলে আসব। আসলে আমি রান্নাটা কেমন পারি সেটা একটু জানা দরকার। তাছাড়া শ্বশুরবাড়িতে গিয়ে তো আমাকে রান্না করতে হবে, তাই একটু ট্রেনিং নেওয়া। এই বলে নদী কোনো উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল। এদিকে সাগর পড়ে গেল মহা চিন্তায়। সে কি করবে আর কি করবে না সেটাই ভেবে পাচ্ছে না। নদী কেন এরকম পাগলামো মার্কা কর্মকাণ্ড করছে সেটাও তার বুঝে আসছে না। তাই সে সঙ্গে সঙ্গে তার বন্ধুর রাকিবকে ফোন দিল। দোস্ত, আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। এই মেয়ে যা শুরু করেছে, আমার তো একদম মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। আমি আর কিছুই ভাবতে পারছি না। আরে ভাই, কি হয়েছে সেটা তো বলবি। সেটা না বলে আমি বুঝবো কি করে? একটু আগে আমাকে ফোন দিয়েছিল, আর ফোন দিয়ে বলল সে নাকি আগামীকাল আমাদের বাড়িতে আসবে, তার রান্না করা কিছু খাবার নিয়ে আমাদের বাড়ির মানুষদের খাওয়াতে। এরপর কি হবে তুই সেটা ভেবে দেখেছিস? আমি কেন এত কিছু ভাবতে যাব? তুই আবার বন্ধু না শত্রু? তোকে আমি একটা ঝামেলার কথা বললাম আর তুই আমাকে বললি তুই কেন ভাবতে যাবি? আরে ভাই সরি, আমি তো আর জানতাম না তুই কিসের মধ্যে পড়েছিস, তাই তো আমি তোর কাছে জানতে চাইলাম। যাই হোক, চিন্তা করিস না, এত চিন্তা করে কোনো লাভ নেই, যা হয় সেটা পরে দেখা যাবে। এই বলে রাকিব ফোন রেখে দিল। আর এদিকে সাগরের চোখের ঘুম হারাম হয়ে গেছে। সে ভাবতেই পারছে না নদী কি করতে চলেছে। এদিকে এগুলো চিন্তা করতে করতে কখন যে সে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেছে সেটা তার খেয়ালই ছিল না। ঘুম ভাঙলো পরের দিন সকাল 10টার দিকে। তার ছোট বোন তিশার ডাকে। এই ভাইয়া, ভাইয়া, কি হলো? তুই এখনো ঘুম থেকে উঠছিস না কেন? কাল সন্ধ্যায় তো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিস। অনেকবার ডাকতে এলাম, তুই আর ঘুম থেকে উঠিসনি। কি হয়েছে তোর, বলতো শুনি। কই, আমার আবার কি হতে যাবে? আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে কাল রাতে মাথাটা একটু ব্যথা করছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন নিচে আয়, আম্মু নাস্তা বানিয়েছে, সবাই একসঙ্গে নাস্তা করব। আব্বু তো আজ বাসায় আছে, তাই তোকে ডেকে নিয়ে যেতে বললো। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসছি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসি। অতঃপর তিশা সাগরের রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে সাগর বিছানা থেকে নামতে নামতে হঠাৎই তার নদীর কথা মনে পড়ে গেল। নদী তো পড়েছিল আজ তোদের বাসায় আসবে, তবে কি সত্যি সত্যি নদী আজ তাদের বাসায় আসবে? এটা চিন্তা করতে করতেই সাগর ওয়াশরুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে সেই নাস্তার টেবিলে জয়েন করলো। নাস্তা খাওয়ার মাঝখানে তার আব্বু তাকে বলল, স্বাগত। প্রিন্সিপাল স্যার ফোন করেছিল, কি যেন একটা দরকার পড়েছে। প্রিন্সিপাল স্যার বলল আজ নাকি আমাদের বাসায় আসবে। হ্যাঁ, সেদিন আমার সঙ্গেও বলেছিল বাসায় আসবে, তারপর আর তোমাকে বলতে মনে ছিল না। যাই হোক, আম্মু প্রিন্সিপাল স্যারের জন্য কিছু নাস্তা বানিয়ে রেখো। আরে বাবা, প্রিন্সিপাল স্যার আমাদের বাড়িতে আসছে। উনি শুধু তোর স্যার নয়, উনি আমাদের ফ্যামিলিগত আত্মীয়। তাহলে আমি শুধু কেন ওনার জন্য বানাতে যাব? আমি আমার হাতে ওনার পছন্দের বেশ কিছু খাবার বানিয়ে রাখবো। তোদের কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে। আর তিশা, কাল তোর একটা বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তোর বান্ধবী বলল তুই নাকি দুদিন ধরে স্কুলে যাচ্ছিস না। আমি দুদিন ধরেই স্কুল যাচ্ছি না, সেটা তুই দেখতে পেলি ঠিকই, কিন্তু আমার যে পায়ে ব্যথা পেয়েছি সেটা কিন্তু তোর চোখে পড়েনি একবারের জন্য। কি বলিস, তুই পায়ে ব্যথা পেয়েছিস? কই,
আমি তো একবারও শুনলাম না। আমি যদি জানতাম তুই পায়ে ব্যথা পেয়েছিস তাহলে কি আমি তোকে জিজ্ঞাসা করতাম না, নাকি এ ব্যাপারে কিছু? হয়েছে হয়েছে, তুই যে আমাকে নিয়ে চিন্তিত নস, কি নিয়ে চিন্তিত আছিস সেটা আমি খুব ভালো করেই জানি। তাই এখানে আর তোর মানিজ্জত ব্লাস্ট করতে চাইলাম না, তাই নিজের মুখটা বন্ধ রাখ। নিত্য নতুন ঝামেলা আর ভালো লাগে না। চুপচাপ দুইটা নাস্তা করে তারপর এখান থেকে বিদায় হওয়ার যদি কোনো ঝামেলা করেছিস তাহলে দুটোর কপালে খারাপ আছে, এটা বলে দিলাম। তখন আর কেউই কোনো কথা না বলি চুপচাপ নাস্তা শেষ করে নিজেদের রুমে চলে গেল। এদিকে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সাগর নিজের রুম থেকে বের হয়ে ছাদের রেলিং এর পাশে এসে দাঁড়ায়, আর তারপর তাদের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে আরেকটা সিগারেট ধরায় আর টানতে থাকে। তখনই কেউ পেছন থেকে তার কাঁধে হাত রাখে। কি ব্যাপার, সবে মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো আর এখনই সিগারেট খাওয়া শুরু করেছো? মেয়েলি কণ্ঠ শুনতে পেয়ে সাগর অনেকটা ভয় পেয়ে গেল, আর তখনই সিগারেটটা ছুঁড়ে ফেলে পেছন দিকে তাকিয়ে তোতলাতে তোতলাতে বলতে থাকলো, ম্যাডাম আপনি এখানে কি করে? এত অবাক হওয়ার কি আছে? এরকম ভাব করছো যেন তুমি কিছুই জানো না। তোমাকে না আমি গতকাল বলেছিলাম আজ আমি তোমাদের বাসায় আসবো, তাহলে ভুলে গেছো কি করে? তার মানে আপনি আবার একটা নতুন ঝামেলা তৈরি করতে চলে এসেছেন। আপনাকে না আমি বললাম আপনি কোনোদিন আমার বাসায় আসবেন না, তারপরও কেন আপনি এখানে আসলেন? আর কেনই বা নতুন করে একটা ঝামেলা তৈরি করতে চাইছেন? আমি কোনো ঝামেলা তৈরি করতে চাইছি না। সেদিন এসেছিলাম, শাশুড়ি মা একটু ঝামেলা করতে চাইছিল, কিন্তু আজ যখন দেখলো আমি শাশুড়ি মায়ের পছন্দের অনেকগুলো খাবার রান্না করে নিয়ে এসেছি, তখন শাশুড়ি মার রাগ একদম নিমেষেই হাওয়া হয়ে গেছে। আরে এসব আপনি কি বলছেন? আমি তো আপনার কথার কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ আমি জানতাম তুমি বুঝতে পারবে না, তাই তো আমি তোমাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। নিচে চলো, নিচে গিয়ে নিজের চোখে সব দেখতে পাবে। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ নদীর সঙ্গে নিচে চলে আসতো। নিচে এসে সে সত্যিই দেখতে পেল বাড়ির সবাই অনেক আনন্দ করে নদীর রান্না করে নিয়ে আসা খাবারগুলো খাচ্ছে। সে কিছুই ভাবতে পারছে না আসলে এসব কি হচ্ছে। তখনই হঠাৎ পেছন থেকে নদী বলে উঠল, কি হলো? এবার তো আমার বলা কথাগুলো বিশ্বাস হলো। তখন সাগর আর কোনো কথা না বলে চুপচাপ ডাইনিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, কি ব্যাপার, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই খাবারগুলো তো আমাদের বাড়িতে রান্না হয়নি, তাহলে এগুলো আসলো কোথা থেকে এখানে? কথা না বলে আগে চুপচাপ টেবিলে খেতে বস। খাওয়া শেষ হলে তারপর তো সব কথার উত্তর দিব। আগে খেয়ে তো দেখ খাবারগুলো কেমন মজা হয়েছে। আমি খাবো না এই খাবার, আর তোরা ওই খাবার খাবি না। চুপচাপ এগুলো এখানে রেখে দে, তা না হলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। দেখ বাবা, সব সময় ঝামেলা করতে আসিস না। খাবারগুলো সত্যি অসাধারণ, একদম আমার মায়ের হাতে তৈরি খাবারের মতো। খুব ভালো লাগছে খেতে, তুইও খেতে বস। বললাম তো আমি এসব খাবার খাবো না, আর তোমরাও এসব খাবার খাবে না। তাহলে কেন তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? এগুলো রেখে দাও। এই বলেই সাগর টেবিল থেকে এই খাবারগুলো সরিয়ে ফেলতে চাইলেও কিন্তু তার বাড়ির মানুষ তার বাবা বোন তার সেগুলো করতে দিল না। তারা খাবার খেতে ব্যস্ত। খাওয়া দাওয়া শেষ হলে সবাই ড্রয়িং রুমের সোফায় এসে বসতো, আর তখনই সাগরের আব্বু বলতে লাগলো, সত্যি তোমাকে আমাদের বাড়ির বৌমা হিসেবে পেলে নিজেদের জীবনটা ধন্য হয়ে যাবে। তোমার হাতের রান্না এত টেস্টি, সেটা তো আমরা ভাবতেই পারিনি প্রথমে। সত্যি কি তুমি আমার ছেলেকে বিয়ে করবে? হ্যাঁ শ্বশুর মশাই, সেটা আর বলতে হয় নাকি? আমি তো আপনার ছেলেকে বিয়ে করার জন্যই আপনাদের ইমপ্রেস করতে এসেছিলাম, কিন্তু আপনারা তো আগে থেকেই ইমপ্রেস। আমাকে আর খুব বেশি কষ্ট করতে হলো না। যাই হোক শ্বশুর মশাই, এবার আপনি আমাকে এটা বলুন যে আমাকে কবে আপনাদের বাসায় বউ বানিয়ে নিয়ে আসবেন? বৌমা, তুমি চাইলে আজকেই আমাদের বাড়িতে থেকে যেতে পারো। আজকে থেকে আমাদের বাড়ির দরজায় তোমার জন্য খোলা। আর সাগর, একটা কথা তোকে বলে দিচ্ছি, তুই কিন্তু কখনোই বৌমার সঙ্গে কোনো খারাপ আচরণ করবি না, তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। আরে বাবা, তোমরা কি সবাই পাগল হয়ে গেছো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার তো মনে হয় এই মেয়েটা সবার ব্রেইন ওয়াশ করে নিয়েছে, তা না হলে কেন সবাই এরকম পাগলের মতো কথা বলছে? তোর যদি এরকমটা মনে হয় তাহলে সেটাই, আমরা তোকে কিছুই বলবো না, কারণ
এরকম একটা মেয়েকে আমার ভাবি হিসেবে পাবো, এটা তো ভাবতেই আমার খুশি লাগছে। আচ্ছা ভাবি, আমরা তো সবাই খাবার খেয়ে নিলাম, তুমিও ভাইয়াকে নিয়ে খেয়ে নাও। আমাদের এখন একটা ঘুম দরকার, ঘুম দিতে পারলেই খাবারটা সহজে হজম হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সবাই নিজেদের রুমে চলে যাও আর বিশ্রাম নাও। আমি তোমার ভাইকে নিয়ে খেয়ে নেব, আর তারপর এগুলো গুছিয়ে রেখে তারপর আজকের মতো চলে যাব। আর হ্যাঁ শ্বশুর মশাই, আমি কিন্তু তাড়াতাড়ি এই বাড়িতে চলে আসতে চাই, আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা করবেন। ঠিক আছে বৌমা, তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করো না। আমি যত দ্রুত সম্ভব তোমার ফ্যামিলির সঙ্গে কথা বলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছি। তবে হ্যাঁ বৌমা, একটা কথা তোমাকে বলার আছে। তুমি কিন্তু বিয়ের পর কখনোই আমার ছেলেকে নিয়ে আলাদা থাকার চিন্তা করতে পারবে না, কারণ আমি কিন্তু শুধুমাত্র তোমার হাতের এই ভালো রান্না খাওয়ার জন্যই তোমাকে এই বাড়ির বউ বানিয়ে আনছি। আরে শ্বশুর মশাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের রেখে কখনোই কোথাও যাব না। আমি সারা জীবন আপনাদের সঙ্গেই থেকে যাব। আমি তো পরিবারের সবাইকে একসঙ্গে নিয়েই ভালো থাকতে চাই, অন্য কোনো উদ্দেশ্য নেই আমার। অতঃপর তিশা আর তার আব্বু আম্মু সবাই নিজেদের রুমে চলে গেল। আর নীল তখনও ডাইনিং টেবিলের পাশে ঠায় দাঁড়িয়ে আছে। সে যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। কিভাবে কি হয়ে যাচ্ছে এগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। তখনই তার ভাবনায় ছেদ ঘটিয়ে নদী বলে উঠল, কি হলো, সবাই তো খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে গেছে, এখন চেয়ারে বসো তুমি, আমি খাবারটা খেয়ে নেই। আপনার খাওয়ার ইচ্ছে হলে আপনি খেয়ে নিতে পারেন, আমি এই খাবার খাবো না, কারণ আমি খুব ভালো করে জানি আপনি এই খাবারে কিছু একটা মিশিয়ে এনেছেন আমাকে পাগল বানানোর জন্য। কিন্তু বিশ্বাস করেন, আমি অতটাও বোকা নই, আমি আপনার বানিয়ে আনা এই খাবার কখনোই খাবো না। এই কথা বলে সাগর সেখান থেকে চলে যেতে চাইছিল। তখনই নদী পেছন থেকে তার হাতটা ধরে ফেলল আর টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। আরে এটা আপনি কি করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা আমার নিজের বাড়ি, আর এখানে আমার ফ্যামিলির সবাই আছে। তাদের সামনে এসব লুচ্চামি মার্কা কর্মকাণ্ড করতে আপনার কি একটু লজ্জা লাগছে না? আরে না, একদম আমার যেন লজ্জা রাখতে যাবে। এটা তো আমার শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি তো জামাইকে নিয়ে রোম্যান্স করার জায়গা। সেখানে আমি আমার জামাইকে একটু জড়িয়ে ধরেছি মাত্র, তাহলে আমার লজ্জা কেন করবে? ঠিক আছে, আপনার যা ইচ্ছে তাই করুন, কিন্তু এখন দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি আপনার এসব কর্মকাণ্ড আর সহ্য করতে পারছি না। আমার এবার এগুলো থেকে একটু নিস্তার পাওয়া চাই। উফ, জামাই এত ব্যস্ত কেন হচ্ছ? আমি তো অন্য কারোর সঙ্গে রোম্যান্স করছি না, আমি তো আমার জামাইটার সঙ্গে একটু রোম্যান্স করতে চাইছি, তাহলে তো লজ্জা পাওয়ার কি আছে? আপনি আমাকে নিজে থেকে ছাড়বেন নাকি আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিব? তুমি কোনোটাই করতে পারবে না। এই কথা বলে সঙ্গে সঙ্গেই নদী সাগরের মাথাটা নিজের দিকে চেপে ধরল আর তার ঠোঁট দুটো অনবরত চুষতে থাকলো। এভাবে প্রায় 5 মিনিট চলে গেল। 5 মিনিট পর নদী সাগরকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো আর তারপর বলল, সিগারেট খেলেও কিন্তু ঠোঁট দুটো হেভি মিষ্টি। আর হ্যাঁ জামাই শোনো, এখন থেকে কিন্তু সিগারেট খাবে না, সিগারেট খেলে ঠোঁট কালো হয়ে যায়। আমার কিন্তু তোমার ঠোঁট চুষে খেতে ভালো লাগে, কালো হয়ে গেলে কিন্তু ঠোঁটগুলো দেখতে ভালো লাগবে না। এই ছাড়ুন তো আপনার এসব ছাগলামো মার্কা কথাবার্তা। আমার ঠোঁট আমি কি করব না করব সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আপনার কোনো কথা শুনবো না। তাহলে কেন আপনি অযথাই আমাকে পরামর্শ দিতে যাচ্ছেন? আমি কখনোই স্বার্থ ছাড়া কোনো কিছুই করি না। আমি তোমাকে বিয়ে করতে চলেছি, তাই তোমাকেও উপদেশ দেওয়াটা আমার কর্তব্য। তাই আমি তোমাকে উপদেশ দিচ্ছি। এখন তুমি আমার উপদেশ মতো চলবে নাকি নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে, সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে তো আর আমি তোমাকে কিছুই বলতে পারবো না। তাহলে এখন দয়া করে আমাদের বাড়ি থেকে চলে যান, আর আজকের পর আপনি যদি কখনো এই বাড়িতে না আসেন তাহলে আমি সবচাইতে বেশি খুশি হব। নদী তখন একটু শয়তানি মার্কা হাসি দিয়ে বলতে লাগলো, কিন্তু জামাই বিশ্বাস করো, তোমার খুশিতে আমার কিছুই যায় আসে না। আমার কাছে আমার খুশিটাই সবচাইতে আগে। আগে নিজে ভালো থাকবো, তারপর চারপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করব। নিজে ভালো না থেকে তো আর কাউকে ভালো রাখতে পারি না, তাই নাকি? আপনার সঙ্গে আর 5 মিনিট কথা বলে আমি নিশ্চিত আমাকে পাবনায় চলে যেতে হবে, কারণ আপনি যেসব কথাবার্তা আর কর্মকাণ্ড করছেন সেগুলো পাগল ছাগল ছাড়া অন্য কারোর কাজ নয়। এই বলে সাগর নিজেকে নদী থেকে ছাড়িয়ে নিয়ে সোজা রুমে চলে গেল।
আর দরজাটা আটকে দিল। নদীও তার পেছন পিছনে উপরে চড়ে আসতো আর দরজার বাইরে দাঁড়িয়ে দরজায় নক করতে করতে বলল, আর জামাই, তুমি তো বড্ড ভীতু। আমার ভয়ে তুমি দরজা লাগিয়ে দিলে, এটা তো আমি কল্পনাও করতে পারিনি। যাই হোক, আমি চলে যাচ্ছি, কাল সকালে দেখা হচ্ছে। সাগর তখন নদীর কথার আর কোনো উত্তর দিল না, চুপচাপ ঘুমের মধ্যেই বসে রইল। আর তার ঠিক কিছুক্ষণ পরই তার বন্ধুর রাস্তাকে ফোন দিল। কি ব্যাপার দোষ, কেমন আছিস? সারাদিন কোনো একটাবার ফোন দিলি না। এই তো আছি কোনো রকম, শরীর আর মন কোনোটাই ভালো নেই, তাই কাউকেই ফোন দেইনি। তোর আবার কি হলো যে শরীর আর মন দুটোই খারাপ হয়ে গেল? তুই কাউকেই ফোন করতে পারিসনি? একটু খুলে বল তো শুনি, তোর কি হয়েছে? নদী ম্যাডাম আমাদের বাসায় এসেছিল, তারপর আর আশা করি কিছুই বলার প্রয়োজন নেই। কি বলিস, সত্যি নাকি? ম্যাডাম এরকম শুরু করেছে কেন? ভাই, শুধু এইটুকুই নয়, আমার বাসার মানুষগুলো পাগল হয়ে গেছে। আমার বাবা নদী ম্যাডামকে বলে দিয়েছে কিছুদিনের মধ্যেই নাকি সেই নদী ম্যাডামের ফ্যামিলির মানুষের সঙ্গে কথা বলবে, আর নদী ম্যাডামকে আমার সঙ্গে বিয়ে দিয়ে আমাদের বাড়িতে নিয়ে আসবে। কি বলিস দোষ, আমি তো তোর কথা বিশ্বাস করতে পারছি না। যদি তোর কথা সত্যি হয় তাহলে তো তোর সঙ্গে খুব খারাপ কিছু হতে চলেছে। তুই বিশ্বাস করতে পারছিস না, আর এদিকে আমার জীবনের জায়গায় অবস্থা। আচ্ছা দোষ, ঠিক আছে, যা করবি ভেবে চিন্তা করিস, নিজের খারাপ হবে এমন কিছুই করিস না। রাখি তাহলে। এই বলে রাজ ফোনটা কেটে দিল। আর এদিকে সাগরের মাথা খারাপ হয়ে আসছে, সে কিছুই ভাবতে পারছে না তার সঙ্গে এগুলো কি হতে চলেছে। তখনই হঠাৎ তার ছোট বোন তিশা তার রুমের দরজার সামনে এসে নক করতে থাকলো। এই ভাইয়া, ভাইয়া, কি হলো? রুমের দরজা বন্ধ করে বউকে নিয়ে রোমান্স করছিস নাকি? একদম জ্বর মেরে তোর সব কটা দাঁত ফেলে দেব। সব সময় শুধু তোকে ফাইজলামো করতে হবে, তাই না? আমি কেন দরজা বন্ধ করে বউ নিয়ে রোমান্স করতে যাব? আর বিয়েটাই বা করলাম কবে? তাহলে রুমের দরজা বন্ধ করে রেখেছিস কেন? দরজাটাকে খোল, তারপর তোকে বলছি। সাগর তখন কোনো কথা না বলেই চুপচাপ বিছানা থেকে উঠে দরজাটা খুলে দিল। আর তখনই তিশা রুমের ভেতরে এসে সাগরের বিছানার ওপর বসে পড়ল আর বলতে লাগলো, সত্যি ভাইয়া, বিশ্বাস কর, আমি না ভেবেছিলাম তুই হয়তো ভাবিকে নিয়ে রুমের মধ্যে রোমান্স করছিস, তাই দরজাটা বন্ধ রেখেছিস। দেখ তিশা, এমনিতেই মেজাজ খারাপ আছে, তুই আমার মাথাটার খারাপ করিস না, তাহলে কিন্তু পুরো রাগটা এখন তোর উপর ছাড়তে হবে। তবে যাই বলিস না কেন ভাইয়া, ভাবির হাতের রান্না কিন্তু সেই মজার। তাদের আব্বু তো বলেই দিয়েছে কিছুদিনের মধ্যেই বাপিদের বাসায় যাবে, আর তার ফ্যামিলি মানুষের সঙ্গে কথা বলে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। আমি তো শুধু সেই সময়টার জন্য ওয়েট করছি, যখন কিনা প্রতিদিন ভাবির হাতে রান্না অনেক অনেক মজা করে আমরা সবাই খাবো। তোর খাবারের গুষ্টি কিলাই, তুই এখন আমার চোখের সামনে থেকে বিদায় হ, তা না হলে কিন্তু আমি সত্যি বলছি, এখন আর আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। 2-4টা তোর পিঠে পড়ে যাবে। অবস্থা খারাপ হয়ে যেতে পারে এই চিন্তা করে তিশা তখন আর সেখানে এক মুহূর্ত দেরি না করে চুপচাপ সেখান থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। আর এরপর চলে গেল বেশ কয়েকদিন। হঠাৎ একদিন সকালবেলা নাস্তার টেবিলে সাগরের আব্বু সাগরকে উদ্দেশ্য করে বলল, সাগর, আমরা আজই নদীর বাসায় যাব। তুমি কি যাবে আমাদের সঙ্গে? তোমরা নদী ম্যাডামের বাসায় কেন যাবে আমি তো সেটাই বুঝতে পারছি না, আর আমি বা কেন সেখানে যাব? এখানে বোঝা না বোঝার তো কিছুই নেই। তোমাকে তো আগেই বলেছি আমরা নদীর বাসায় যাব, আর নদীর বাবা মায়ের সঙ্গে তোমাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলবো। আব্বু প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, তুমি এরকমটা করো না। আমি নদী ম্যাডামকে কখনোই বিয়ে করব না। আমি এইটুকু ছোট্ট পিচ্ছি একটা ছেলে, আমি যদি কলেজের ম্যাডামকে বিয়ে করি তাহলে বন্ধুদের সামনে আমার মান ইজ্জত থাকবে। তাছাড়া সবাই তো আমার লাইফটা শুরু। আমি এখনই কেন আমার চাইতে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করতে যাব? দেখো সাগর, তুমি এটা খুব ভালো করেই জানো আমার মুখে মুখে কেউ তর্ক করুক এটা আমি কখনোই পছন্দ করি না। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমার মুখে মুখে তর্ক করবে না। আই এম সরি আব্বু, আমি তোমার মুখে মুখে তর্ক করতে চাই না, কিন্তু এই কথাটা তোমাকে না বলে আমি আর থাকতে পারছি না, কারণ লাইফটা আমাকে পুরোটা জীবন হ্যান্ডেল করতে হবে, তাই এই ব্যাপারে আমার মতামত নেওয়াটাও দরকার। তোমার আব্বু তোমার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চেয়েছে, আর সেখানে তুমি কিনা বলছো তোমার সিদ্ধান্ত নেওয়াটা প্রয়োজন। দেখো, আমরা তোমার বাবা মা,
আমরা তোমার জন্য কখনোই খারাপ কিছু করব না, তুমি আমাদের উপর ভরসা রাখতে পারো। সাগর তখন কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। তার বিয়ে আর সেখানে সে নিজেই কোনো কথা বলতে পারবে না। এরকমটা হয় নাকি? সে একদম কান্না করে দেবে এমন একটা অবস্থা। তখনই তার বোন তাকে বলল, আরে ভাইয়া, তুই কান্না করছিস কেন? কান্না তো মেয়েরা করে বিয়ের দিন। যখন মেয়েরা বাবার বাড়ি ছেড়ে চলে যায় তখন তারা কান্না করে। তুই তো ছেলে মানুষ, তুই তো বউ নিয়ে আমাদের মাঝেই চলে আসবি, তাহলে কান্না করার কি আছে? দেখ তিশা, তুই আমার ব্যাপারে কোনো কথা বলবি না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার লাইফটা বরবাদ হতে চলেছে, আর সেখানে তোরা মজা নিচ্ছিস। আমি তো এটাই ভাবতে পারছি না। বিয়ে করলে কারোর লাইফ বরবাদ হয়ে যায় না, এটা জীবনে বিয়ে করলে কারোর লাইফ বরবাদ হয়ে যায় এটা জীবনে প্রথম শুনলাম। তবে যাই হোক ভাই, এসব কথা শুনে লাভ হবে না, কারণ আব্বু যখন সিদ্ধান্ত নিয়েছে তখন আব্বুর সিদ্ধান্তই ফাইনাল। এখানে তো আর আব্বু কারোর কোনো কথা শুনবেই না, তাহলে আর কথা বলে কি লাভ আছে বল? লাভ লসের হিসাবটা যদি আমি তোদেরকে বোঝাতে পারতাম তাহলে তো ভালোই হতো। যেখানে তোরা আমার ম্যাডামের সঙ্গে আমার বিয়ে ঠিক করতে পারছিস, সেখানে আমি তোদেরকে লাভ লসের হিসাবটা কি করে বোঝাবো বল শুনি। তোর ম্যাডামের সঙ্গে তোর বিয়ে ঠিক করতেছে, এখানে লাভ লসের এত কি সব কেন করতে হবে? সে তো আর ছোট বাচ্চা নয় যে তোর পড়াশোনায় ব্যাঘাত ঘটাবে, তোর বইপত্র ছিঁড়ে ফেলবে। তাহলে এত চিন্তা করার কি আছে? তোদের যা ইচ্ছা তোরা তাই কর, কিন্তু একটা কথা মাথায় রাখ, আমি কিন্তু বিয়েটা করছি না। এরপর সাগর আর কারোর কোনো উত্তরের অপেক্ষা না করে সেখান থেকে বের হয়ে সোজা বাইরে চলে গেল। সারাদিন একা একা ঘুরে বেড়ালে বিকেল 3-4 দিকে তার বন্ধু রাকিব তাদের বাসায় আসতো। কি ব্যাপার দোস্ত, তুই আজ কলেজে গেলি না? সারাদিন তোকে ফোন করলাম তো ফোনও সুইচ অফ বলছে। কি হয়েছে আমাকে বল তো শুনি। কি হয়নি সেটা দিয়ে আমাকে জিজ্ঞাসা কর, আর আমি সেটাই তোকে বলি। আরে ভাই, তুই যদি আমাদেরকে কোনো কিছু নাই বলিস তাহলে আমরা বুঝবো কি করে তোর কি হয়েছে। আগে কি হয়েছে সেটা তো বল, তারপর দেখি কি করতে পারি। আমার বাবা মা, আমার বোন, তারা সবাই নদী ম্যাডামের বাড়িতে গেছে। নদী ম্যাডামের ফ্যামিলির মানুষের সঙ্গে নদী ম্যাডাম আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। কি বলছিস দোস্ত? আঙ্কেল আন্টির কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেটাই তো বুঝতে পারছি না, তারা কেন এরকম সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ কি? আরে ভাই, তাদের এরকম সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা কি সেটা তো আমি নিজেই জানি না, তাহলে তোকে কি বলবো। যাই হোক ভাই, আমার এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়, আমার এসব ঝামেলা আর ভালো লাগছে না। তাহলে আঙ্কেল আন্টি যখন বাসায় আসবে তখন তুই তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বল। তুই তাদেরকে বল যে তুই নদী ম্যাডামকে বিয়ে করতে চাস না। তোর কি মনে হয় আমি তাদেরকে কিছু বলিনি? তারা কোনো কিছু না জেনে শুনেই বাড়ি থেকে বের হয়ে গেছে। আমি তাদেরকে সব বলেছি, তবে এইটুকু বুঝতে পারছি এই সব কিছুর পিছনে আমার ছোট বোন তিশার হাত আছে। সেই ইচ্ছে করেই আমার সঙ্গে এগুলো করছে। ধুর, তুই ভুল ভাবছিস। তিশা কখনো এরকমটা করতেই পারে না। আমার মনে হয় নদী ম্যাডাম তোর ফ্যামিলির সবাইকে পান পরা খাইয়েছে, যার কারণে সবাই তাকে এই বাড়িতে বউ বানিয়ে আনার জন্য পাগল হয়ে গেছে। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুই মিলিয়ে নিতে পারিস। অতঃপর সাগর আর রাকিব দুজনে বেশ কিছুক্ষণ গল্পগুজব করলো। আর গল্পগুজব করেই তারা রুমের মধ্যে দরজা বন্ধ করে সিগারেট খেতে থাকলো। এদিকে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে সেটা তারা কেউই খেয়াল করলো না। তখনই হঠাৎ রুমের দরজায় কেউ একজন কড়া নাড়তে লাগলো। এই ভাইয়া, ভাইয়া কোথায় তুই? দরজা বন্ধ করে আছিস কেন? আমার রুমে আমি দরজা বন্ধ করে রাখবো নাকি খোলা রাখবো সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে তো আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দেব না। চিন্তা করিস না, তোকে আর বেশি দিন এই অবস্থায় থাকতে হবে না। আব্বু তোর বিয়ের দিন তারিখ ফাইনাল করে এসেছে, কিছুদিনের মধ্যেই ভাবি এই বাড়িতে চলে আসবে। তখন থেকে আশা করি আর আমাদেরকে কৈফিয়ত দিতে হবে না, যার জামাই সেই কৈফিয়ত নেবে। তিশা, তুমি এগুলো কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। যেখানে সাগর নদী ম্যাডামকে একদমই পছন্দ করে না সেখানে তোমরা বিয়ে ঠিক করে এসেছো, এটা তো ভাবতেই পারছি না। ভাবতে না পারলেও কিছুই করার নেই, যেটা সত্য সেটাই বলছি। আব্বু আম্মু নদী আপুর সঙ্গে ভাইয়ের বিয়ে ঠিক করে এসেছে,
আগামী সপ্তাহে বিয়ে। এই কথা বলে তিশা এসে সেখান থেকে চলে গেল। আর তিশার পেছনে পেছনে রাকিব তিশার রুমে চলে আসতো। তিশার রুমে এসে দরজা বন্ধ করতে যাবে, তখনই সে দেখতে পেল রুমের ভেতর রাকিব চলে এসেছে। এটা দেখে সে বলল, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? কেন এলাম আবার? তোমার একটু আদর নিতে এলাম। তোমার ভাইয়া যদি বিয়ের আগেই বউয়ের কাছে থেকে ভালোবাসা নিতে পারে, তাহলে আমি কেন সেই সব থেকে বঞ্চিত হচ্ছি? এ দেখো, একদম ফাজলামো করবে না, চুপচাপ এখান থেকে চলে যাও। বিয়ের আগে ওসব কিছু হবে না, আগে ভালোই ভালোই ভাইয়ের বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমি তোমার বাড়িতে চলে যাব, তখন সবকিছু সুদে আসলে শুনে নিও। না বাবা, আমি আবার সুদের ব্যবসা করি না। আমার জানের আমি নগদই নেব, প্লিজ দাও না একটু। এই না, একদম নয়, আব্বু আম্মু যে কেউ এক্ষুনি এসে পড়তে পারে, তুমি এক্ষুনি রুম থেকে বের হয়ে চলে যাও। এই বলে তিশা রাকিবকে রুম থেকে বের করে দিতে চাইছিল, আর তখনই রাকিব ছিটকে গিয়ে সাগরের উপর পড়ে গেল। আর তখনই সাগর বলতে লাগলো, কি ব্যাপার ভাই, এগুলো কতদিন ধরে চলছে? আমি তোর বন্ধু হয়েও জানতে পারলাম না। কই আবার কি চলতে যাবে? দেখ, আমি তোর পিছন পিছন নিয়ে আসছিলাম, তোদের মধ্যে কি কথা হয়েছে আমি সবটাই শুনে নিয়েছি। তাই আর আমার কাছে কোনো কিছু লুকাতে যাস না। কি হয়েছে আমাকে খুলে বল, তা না হলে কিন্তু আমি আব্বুর কাছে তোদের নামে উল্টাপাল্টা বিচার দেব। ভাইয়া প্লিজ, তোকে রিকোয়েস্ট করি, দয়া করে তুই আম্মুর কাছে কিছু বলতে চাস না প্লিজ ভাইয়া। আমি না তোর একমাত্র আদরের ছোট্ট বোন, আমার সঙ্গে এরকম করিস না। ও তাই নাকি? নিজের ডুবে ডুবে জল খাবেন আর আমাকে বিপদে ফেলাবেন? এটা তো হতে পারে না। আপনি নিজে প্রেম করছেন বিয়ে করার জন্য, আর এখন কি না আমাকে এত বড় একটা ঝামেলায় ফেলে দিলেন? আরে ভাইয়া বিশ্বাস কর, এখানে আমার কোনো দোষ নেই। নদিয়াপুর নিজেই তো এসে আব্বু আম্মুকে ভুলিয়ে ভালিয়ে রাজি করিয়ে নিল, সেখানে তুই আমাকে কেন দোষ দিচ্ছিস? আমি তো শুধুমাত্র তাদের সঙ্গে তাল মেলালাম। হ্যাঁ সেটাই তো, আমি তো তখন এটাই বুঝতে পারছিলাম না আপনি কেন তালে তালে নাচতে চান। এতক্ষণ আমি আসল বিষয়টা জানতে পারলাম। তোদের যখন এতই বিয়ে করার শখ, তোরা বিয়ে করে নে, আমাকে কেন এসব ঝামেলার মধ্যে জড়াতে চাইছিস? ভাইয়া তুই আমার বড় ভাই, তাকে রেখে যদি আমি বিয়ে করে নিই তাহলে এটা কি দেখতে ভালো লাগবে? তাই তো একটু সুযোগ পেলাম আর তোকে বিয়েটা করিয়ে, তারপর আমি বিয়েটা করে নিলাম। হ্যাঁ দোস্ত, তিশা একদম সত্যি কথাই বলছে। আসলে আমাদের মধ্যে অনেকদিন ধরেই সম্পর্ক চলছে, কিন্তু ভয়ে তোকে বলতে পারিনি। তুই আমার বন্ধু, তুই যদি আমাদের দুজনকে ভুল বুঝিস, তাই কিছু বলতে পারিনি। প্লিজ ভাই, তিশাকে আমি অনেক বেশি ভালোবাসি, তুই আমাদের ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়াস না। সত্যি আমি ভাবতে পারছি না তুই আমার বন্ধু হয়ে আমার সঙ্গে এত বড় একটা বিশ্বাসঘাতকতা করবি। তুই আমার বোনের সঙ্গে তালে তাল মিলিয়ে আমার এত বড় একটা ক্ষতি করবি। বিশ্বাস কর ভাই, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি, যেখানে তোরা নিজেদের ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার সঙ্গে এরকমটা করবি। দেখ ভাই, যেটা হওয়া সেটা হয়ে গেছে। তুই তো খুব ভালো করে জানিস, আঙ্কেল যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন কোনোভাবেই সেখান থেকে পিছুপা হয় না। তাই এখন আর আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, যেটা হচ্ছে সেটা মেনে নে। সাগর তখন আর তাদের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল। তখনই তিশা বলতে লাগলো, যাক বাবা, ভাইয়া দেখি কিছুই বললো না, সে কি আবার কোনো ঝামেলা করবে নাকি সেটাই বুঝতে পারছি না। চিন্তা করো না, সে কোনো ঝামেলা করবে না, তাকে আমি ছোটবেলা থেকে চিনি। চিন্তা করো না, সে কোনো ঝামেলা করবে না, তাকে আমি ছোটবেলা থেকে চিনি। সেই ক্লাস 2 থেকে আমাদের দুজনের বন্ধুত্ব। তুমি তোমার ভাইকে যতটা না চেনো, আমি তোমার ভাইকে তার চেয়ে বেশি করে চিনি। তাই যেন হয়, ভাইয়া যেন কোনো ঝামেলা না করে, আল্লাহর কাছে শুধু এটাই বলছি বারবার। এরপর চলে গেল আরো 2 দিন। আগামী সপ্তাহে যেহেতু বিয়ে, ইতিমধ্যে বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। সবাই শপিং নিয়েই ব্যস্ত। শুধু বউয়ের জন্য নয়, সবাই নিজেদের জন্য শপিং করছে। শুধু সাগর সেই সব কিছু থেকেই নিজেকে দূরে সরিয়ে রেখেছে। সে এসব কিছুতেই নিজেকে যোগ করতে চাইছে না। সেদিন বিকেলবেলা তার আব্বু ড্রয়িং রুমে বসেছিল। তার আব্বু তাকে ডেকে নিল নিজের কাছে আর বলল, কি ব্যাপার সাগর, তুমি এসব কি করছো আর কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না।
যেখানে আমি তোমার বাবা হয়ে তোমার জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করলাম, আর সেখানে তুমি কিনা এরকম করছো, এটা তোমার কাছ থেকে আশা করিনি। আব্বু, তোমরা আমার সঙ্গে এরকমটা করবে এটাও কিন্তু আমি আশা করিনি। তোমরা আমাকে ধরে বেঁধে আমার কলেজের ম্যাডামের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে। তোমরা আমার গার্ডিয়ান, আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমাদের আছে, কিন্তু তাই বলে এরকমটা করবে এটা আমি কল্পনা করিনি। যা হয়েছে সেটা তোমাকে মেনে নিতে হবে, কারণ তোমার বাবা তাদেরকে কথা দিয়ে এসেছে তাদের বাড়ির মেয়েকে তোমার জন্য বউ করে নিয়ে আসবে। তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, প্লিজ এইসব কিছু নিয়ে ঝামেলা করো না। আর একটা কথা, তুমি খুব ভালো করেই জানো বাবা মায়েরা কখনো সন্তানের খারাপ কিছু চায় না। আমি নিশ্চয়ই তোমার জন্য খারাপ কিছু করব না, এইটুকু ভরসা তো তুমি রাখতেই পারো। হ্যাঁ, আমি তো সবকিছু তোমাদের উপরই ছেড়ে দিয়েছি। আমি কি তোমাদের কিছু বলেছি নাকি? তোমরা তোমাদের ইচ্ছা মতোই তো সবকিছু করছো। আমি কি তোমাদের একটু বাধা দিয়েছি? হ্যাঁ, আমি খুব ভালো করে দেখেছি যে তুমি আমাদের কোনো কাজে কোনো বাধা দিচ্ছ না, কিন্তু তারপরেও বিয়েটা তোমাকে একটু আনন্দ উল্লাস করতে দেখা যাচ্ছে না। সবাই তোমার বিয়ে নিয়ে কত আনন্দ উল্লাস করছে, আর তুমি চুপ করে তোমার মতো করে আছো। এটা কি মেনে নেওয়া যায়? বিয়েটা যদি আজ আমার পছন্দের মানুষের সঙ্গে হতো তাহলে নিশ্চয়ই আমি আনন্দ উল্লাস করতাম, কিন্তু বিয়েটা যেহেতু আমার পছন্দের মানুষের সঙ্গে হচ্ছে না, তাহলে তো সেখানে আনন্দ উল্লাস করার কিছুই নেই, তাই না? তোমরা তোমাদের মতো আনন্দ করো, আমার তো আর মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই বলে সাগর মুখটা কালো করেই সেখান থেকে চলে গেল। কিন্তু তার আব্বু তার সেসব কথার কোনো পাত্তা দিল না, কারণ তিনি খুব ভালো করেই জানেন তার সন্তানেরা তার বিয়ের সিদ্ধান্তের ওপর কখনোই কোনো কথা বলবে না। যাই হোক, এদিকে দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসতো। সাগর নিজের ফোনটা অফ করে রেখেছে, সে কোনোভাবেই নদীর সঙ্গে কোনো কথা বলতে চায় না, আর কোনো যোগাযোগও করতে চায় না, যাতে নদী একবার হলেও এটা মনে করে যে সাগরটাকে বিয়ে করতে চায় না, আর নদী নিজে থেকেই এই বিয়ে থেকে পিছু পা হয়। কিন্তু সেটা হলো না, তার বিপরীতই কিছু হলো। গায়ে হলুদের আগের দিন রাতের বেলা সাগর নিজের রুমে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। তখনই হঠাৎ সে দেখতে পেল ব্যালকনিতে কেউ উঠে আসছে। সে মনে মনে ভাবলো হয়তো চোর, তাই সে আস্তে আস্তে দরজার পাশে গিয়ে লুকিয়ে পড়ল। আর তখনই নদী এসে তার রুমে ঢুকলো। নদী সাগরকে দেখতে না পেয়ে বলতে লাগলো, আরে যা, এত কষ্ট করে এত দূর থেকে চলে আসলাম, আর আমার জামাই আমাকে দেখে পালিয়ে গেছে। কিন্তু পালিয়ে গেলটা কোথায়? রুমের দরজা তো ভেতর থেকে বন্ধ করা। তবে কি আমার জামাই রুমের ভেতরেই আছে নাকি ওয়াশরুমে গেছে? এই কথা বলেই নদী ওয়াশরুমে দরজা খুলতে যাবে, তখনই পেছন থেকে সাগর বলল, আমি এখানেই আছি। আমি তো ভেবেছিলাম চলে এসেছে, তাই তো পিছন থেকে লুকিয়েছিলাম। এখন বলুন, আপনি এখানে কেন এসেছেন? তার আগে তুমি বলো, তুমি তোমার ফোনটা অফ কেন রেখেছো? তুমি জানো না তোমার কণ্ঠ শুনতে না পেলে আমার একটুও ভালো লাগে না। আমি তোমাকে অনেক মিস করছিলাম, তাই তো তোমার সঙ্গে দেখা করতে এখানে চলে আসলাম। আপনি কেন আমাকে বিয়েটা করেছেন বলেন তো? আপনি তো খুব ভালো করেই জানেন আমি আপনাকে পছন্দ করি না, আর বিয়েও করতে চাই না। তাহলে কেন আপনি এসব করছেন? কেউ একজন আমাকে পছন্দ নাই করতে পারে, কিন্তু তাই বলে কি তাকে আমি আমার পছন্দের তালিকা থেকে বাদ দিয়ে দেব? এমনটা তো আর হতে পারে না। আমি তোমায় পছন্দ করি, আমি তোমায় ভালোবাসি, আর বিয়ে করতে চাই। কিন্তু ম্যাডাম, কারো ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে করাটা কি আপনার একটু অনুচিত বলে মনে হচ্ছে না? না, হচ্ছে না, কারণ তার পুরো ফ্যামিলি আমাকে এই বাড়িতে বউ বানিয়ে নিয়ে আসার জন্য রাজি। সেও নিশ্চয়ই কিছুদিন পর রাজি হয়ে যাবে। তাহলে আমার অনুচিত বলে কেন মনে হবে? আমার তো মনে হচ্ছে সবকিছুই ঠিক আছে। এই বলেই নদী ধপাস করে সাগরের বিছানার উপর শুয়ে পড়ল। সাগর এই বিষয়টা সহ্য করতে পারল না, কিছুটা রেগে গিয়ে বলল, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আমার বিছানায় আজ পর্যন্ত কোনো মেয়ে মানুষ বসতে পারেনি, আর আপনি আমার বিছানায় শুয়ে পড়েছেন, কারণটা কি? কারণ কিছুদিন পর থেকে এটা তোমার বিছানা থাকবে না, এটা তোমার আমার মানে আমাদের দুজনের বিছানা হয়ে যাবে। কারণ দুদিন পরে তো এই বাড়িতে আমি বউ হয়ে আসছি, তারপর তো এই বাড়ির সব কিছুতে তোমার যতটুকু অধিকার ঠিক ততটুকু অধিকার আমারও থাকবে। মাইন্ড ইট, আপনি এই বাড়িতে বিয়ে করে বউ হয়ে আসছেন সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমার ব্যক্তিগত জিনিসে আপনাকে কোনো অধিকার ফলাতে দেব। আপনি এখনই আমার রুম থেকে বের হয়ে চলে যান। আমি আপনাকে এখানে আর এক মুহূর্ত দেখতে চাইছি না। ওমা, এভাবে বললে হয় নাকি?
এত দূর থেকে আসলাম, একটু আদর যত্ন ভালোবাসা না দিয়ে চলে যাব নাকি? কিসের আদর, তথ্য আর কিসের ভালোবাসা? আপনার কি একটু লজ্জা করে না এসব কথা বলতে? যেখানে একটা ছেলে আপনার অ্যাভয়েড করছে আর আপনি তার পিছনে পড়ে আছেন। এই দেখো, এত বেশি কথা বলো না। আমার খুব কফি খেতে ইচ্ছে করছে, এখনই যাও আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি কোনোদিন কিচেন পর্যন্ত যাই না, আর সেখানে আপনার জন্য কফি বানিয়ে আনবো, এটা আপনি ভাবলেন কি করে? আপনি যদি কফি করার ইচ্ছা থাকে তাহলে নিজে গিয়ে বানিয়ে খান। ঠিক আছে, তোমাকে কষ্ট করে আমাকে কফি বানিয়ে দিতে হবে না। আমি নিজেই নিচে গিয়ে আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। তবে হ্যাঁ, একটা কথা তোমায় বলে দিচ্ছি, এরপর যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি বিয়ের আগেই কেন শ্বশুরবাড়ি চলে এসেছি, তাহলে আমি বলবো তুমি আমাকে নিয়ে এসেছো। এই না, একদমই আপনি এটা করবেন না। তাহলে সবার সামনে আমার মান সম্মান যেটুকু বাকি আছে সেটুকুও চলে যাবে। তাহলে এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন? চুপচাপ যাও, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসো। সাগর যখন নিরুপায়, তার আর কিছুই করার নেই, তাই সে চুপচাপ রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। আর তারপর 1 কাপ গরম কফি বানিয়ে রুমে এসেই দরজাটা লাগিয়ে দিল। কি হলো, তুমি দরজা কেন বন্ধ করলে? আমার সঙ্গে বাসর করার ইচ্ছে হয়েছে নাকি বিয়ের আগে? দেখুন, আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার এসব উল্টাপাল্টা কথা আমার একদমই ভালো লাগে না। চুপচাপ কফিটা খেয়ে তারপর এখান থেকে বিদায়ী হয়ে চলে যান। আমি না আর আপনাকে সহ্য করতে পারছি না। আপনি একদম ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছেন। উফ জামাই, তুমি সব সময় আমার সঙ্গে এরকম খেচের খেচের করো কেন? আমার সঙ্গে একটু ভালোবেসে রোমান্টিক করে কথা বলতে পারো না? আপনার রোমান্টিকতার খাতায় আগুন। আপনি চুপচাপ কফিটা খান, এখান থেকে বিদায় হন। নদী তখন আর কোনো কথা না বলেই চুপচাপ কফিটা খেয়ে নিল, আর তারপর সাগরকে উদ্দেশ্য করে বলল, জামাই, আমি চলে যাচ্ছি, তবে এসেছিলাম বিয়ের আগে বাসরের কাজটা সেরে নিতে। তুমি ওসব কাজে কতটা এক্সপার্ট সেটা একবার দেখে নিতে, কিন্তু তুমি তো আমাকে সেটা করতেই দিলে না। আপনি যাবেন এখান থেকে নাকি আমি ধাক্কা দিয়ে বেলকনি থেকে ফেলে দেব? বিয়ের আগে বউ ছাড়া হতে হলে করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তবে একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার রুমে আছি, আর তোমার ব্যালকনি থেকে পড়ে গেলে কিন্তু পুলিশ এসে প্রথমে তোমাকেই সন্দেহ করবে। এটা ভুলে যেও না, তখন কিন্তু খুনের মামলায় জেলে যেতে হবে। আপনাকে বিয়ে করার চাইতে জেলে গিয়ে জেলের গান, এটা না অনেক ভালো। ওমা, এভাবে বলো না। আমি থাকতে আমার জামাই কেন জেলে যাবে? জেলের ঘানি টানবে। আমি চলে যাচ্ছি, লাভ ইউ। নদী তখন সাগরের গালে ঠাস করে একটা কিস বসিয়ে দিয়ে তারপর ব্যালকনি দিয়ে চলে গেল। ঠিক তখনই সাগরের রুমে তার ছোট বোন চলে আসতো। ভাইয়া, তোর বুঝি আর তর্স হয়েছে না বিয়ের আগেই বউকে নিয়ে বাসরের কাজ সেরে ফেলবি? দেখো, একটা চর মেরে তোর সব কটা দাঁত ফেলে দেব। তোর এসব ফাইজলামো কি কখনো বন্ধ হবে না? এই মেয়েটা যেমন পাগল, আমার বাড়ির মানুষগুলো ঠিক তেমনই পাগল। বলবি না ভালো কথা, তাহলে এভাবে বকা দেওয়ার কি আছে? যাচ্ছি। এই বলে দিশা সাগরের রাগী রূপ দেখে বের হয়ে চলে গেল। এরপর দেখতে দেখতে এই 2 দিন চলে গেল। ইতিমধ্যে তাদের শুভ বিবাহের কাজ সম্পন্ন হয়েছে। তিশা, রাকিব আর রাজ 3 জন দায়িত্ব নিয়ে সাগরের জন্য তার বাসর ঘর সাজিয়েছে। অপরাধীকে সাগর ছাদে বলে অপরদিকে সাগর ছাদে বসে সিগারেট টানতেছে। তখনই বাসর ঘর সাজানোর কাজ শেষ করেই রাকিব আর রাজ দুজনেই ছাদে আসতো। সাগরকে এইভাবেই সিগারেট টানতে দেখে বলল, আরে শালা, বিয়ে হয়েছে, কই আনন্দ করবি তা না, তুই সিগারেট টানছিস? তোদের আনন্দ ধরা কর, আমার মনে কোনো আনন্দ নেই। যা এখান থেকে। চলে যাব তো অবশ্যই, কিন্তু একা কেন যাব? আমরা তোকে নিয়ে যেতে এসেছি। আমরা তোকে এখান থেকে নিয়ে তারপরে যাব। রুমে ভাবি তোর জন্য অপেক্ষা করছে। এখন তো আর ম্যাডাম বলতে পারবো না। হাজার হোক তোর বিয়ে করে বউ বলে কথা। দেখ, একদমই আর কি করবি না। এই বজ্জাত মহিলার সঙ্গে আমার বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি কি ওকে কোনোদিনও বউয়ের অধিকার দেব নাকি? সে পরে দেখা যাবে, এখন চল আমাদের সঙ্গে। এই বলে আর রাজ আর রাকিব দুজনে মিলেই জোর করে টেনে হিঁচড়ে সাগরকে তার রুমের সামনে নিয়ে আসতো। তারপর ধাক্কা দিয়ে রুমের ভেতর ঢুকিয়ে দিয়ে দরজাটা বাহির থেকে বন্ধ করে দিল। তারপর বাইরে থেকে রাকিব আর রাজ দুজনেই একসঙ্গে বলতে লাগলো, ভাবি, আপনার জামাইকে আপনার কাছে দিয়ে গেলাম, এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। আমরা এখন আসি। এই বলে রাকিব আর রাজ দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েই সেখান থেকে চলে গেল।
আর এদিকে তখনই নদী বিছানা থেকে নেমে সাগরের দিকে এগিয়ে আসতে লাগলো। এই দেখুন, আপনি একদম আমার কাছে আসবেন না। আমি আপনাকে কখনোই স্ত্রীর অধিকার দিতে পারবো না। আপনি আমার কাছ থেকে দূরে সরে যান। আমাকে একটা বাড়ির আর চাদর দিন, আমি বেলকনিতে গিয়ে ঘুমিয়ে পড়বো। উফ, জামাই বা শর্ত জীবনে একবারই আসে, আমি কি সেটাকে নষ্ট করে দিতে পারি নাকি? তুমি চাইলেই কি আমি এখন তোমাকে এখান থেকে চলে যেতে দেব? চলো বাসর করব। এই কথা বলেই নদী সাগরের দিকে এগিয়ে আসছিল। আর সাগর তো এক পা দুপা করে পিছাতে থাকলো, কিন্তু পিছিয়ে আর যাবে কোথায়? বন্ধ দরজা জানালা বন্ধ, এখান থেকে তো আর পালানোর কোনো সুযোগ নেই। একটা সময় দেয়ালে পিঠ থেকে গেল, আর তখনই নদী তাকে ধরে ফেললো। এখান থেকে পালানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। বিয়েটা যখন করেই ফেলেছি তখন বাসরটা তো করতেই হবে। চলো, আর দেরি কিসের? এই বলে তখনই নদী সাগরকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল আর তার বুকের উপর উঠে বসলো। তখনই সাগর বলতে লাগলো, প্লিজ আপনি আমার বুকের উপর থেকে না। মন, আমি একটু পিচ্ছি একটা ছেলে, আমার সঙ্গে এসব করতে আপনার একটু লজ্জা করবে না? প্লিজ আমাকে ছেড়ে দিন। তুই ছোট তাতে কি হয়েছে? তোর ওইটা তো আর ছোট না, ওটা তো যথেষ্ট বড় হয়েছে। আমার জন্য একদম পারফেক্ট। কোনো কথা বলবি না, চুপচাপ আমাকে আমার কাজটা করতে দে। তারপর নদী সাগরকে আর কোনো কথা বলতে না দিয়ে তার হাত দুটো বিছানার সঙ্গে চেপে ধরল আর তার ঠোঁট দুটা নিজের দখলে নিয়ে নিল। তারপর আর কি, বাসর রাতে যা হয়, সাগর নদীকে নিজে থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে পেরে উঠছিল না। অবশেষে বাধ্য হয়ে সেও নদীর সঙ্গে রেসপন্স করতে থাকলো, আর দুজন মিলেই ভালোবাসার অতল সমুদ্রে ডুবে গেল। আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।